শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য টেস্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবিদ শাহরিয়ার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। এবং আজকে আমরা দেখব এইচএসসি সোশিওলজির সেকেন্ড পেপার টেস্ট পেপারে কি কি প্রশ্ন আছে। মানে এই যে তোমরা কিছুদিন পর পরীক্ষা দিবে, এর আগে যে বিভিন্ন কলেজে বা সব কলেজে যে টেস্ট পরীক্ষা হয়েছে, সেখানে শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পেপারের কোশ্চেনগুলো কিন্তু আজকে আমরা সলভ করবো। এখানে আমরা আগে এমসিকিউ দেখব, তারপর সিকিউ দেখব, এবং তোমাদের সমাজবিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে দ্বিতীয় পত্রে 10টা অধ্যায় সৃজনশীলই কিন্তু আমরা দেখব। এবং এর মাধ্যমে কিন্তু সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা ওভারঅল আমরা আইডিয়া পেতে যাচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, এবং একই সাথে একটা রিভিশনও কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম এমসিকিউ, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে দ্বিতীয় পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে সহজ প্রশ্ন কিন্তু এটা, যেটার উত্তর আমরা সবাই জানি। তিনি কে? ডক্টর এ কে নাজমুল করিম। ডক্টর এ কে নাজমুল করিম, তিনি তার সহায়তায়, মানে আরও কয়েকজন ব্যক্তি ছিলেন কিন্তু তার ভিতরে তিনি অন্যতম। এবং প্রধানত যে তিনি হলো গিয়ে একজন বাঙালি ছিলেন, মানে যারা হলো গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার দায়িত্বে ছিল, তাদের ভিতরে যিনি বাঙালি ছিলেন তিনি কিন্তু এই ডক্টর এ কে নাজমুল করিম। আর আমরা জানি যে ইউনেস্কোর সহায়তায় সেখানে হলো গিয়ে পিয়েরি বোসাইনি ছিলেন, ক্লড লেভি স্ট্রস ছিলেন, তারা কিন্তু সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে 1957 সালে। এবং ডক্টর এ কে নাজমুল করিম কিন্তু মূলত কি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য, এক মিনিট, ওকে, পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য তিনি সমাজবিজ্ঞানে পড়াশোনা করেন। ওকে, সমাজবিজ্ঞানে তিনি পরবর্তীতে পড়াশোনা করেন। আচ্ছা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর পিয়েরে বোসাইনি। এবং যিনি, যার হলো গিয়ে মূলত দায়িত্ব ছিল বা যার ভারে দায়িত্ব পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করার, তিনি ছিলেন হলো এই ক্লড লেভি স্ট্রস। তিনি ছিলেন ক্লড লেভি স্ট্রস। এবং ক্লড লেভি স্ট্রস এবং ডক্টর পিয়েরে বোসাইনি দুইজনই কি ছিলেন? দুইজনই ছিলেন অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট বা নৃবিজ্ঞানী। তারা দুইজনই ছিলেন অ্যানথ্রোপোলজিস্ট বা নৃবিজ্ঞানী। তারপরও যদিও তাদের কাছে হলো গিয়ে সোশিওলজির জ্ঞান বা সোশিওলজির ভান্ডার ছিল। এবং ক্লড লেভি স্ট্রস কে এই দায়িত্ব কে দিয়েছিল? দিয়েছিল ইউনেস্কো, যে এই বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করতে হবে, ক্লড লেভি স্ট্রসকে। এবং প্রথম অধ্যক্ষ কে ছিল? প্রথম অধ্যক্ষ ছিল এই ডে ডক্টর পিয়েরে বোসাইনি। ডক্টর পিয়েরে বোসাইনি। এবং তারা উভয় কি ছিলেন? তারা উভয় ছিলেন ফ্রান্সের নাগরিক বা ফ্রেঞ্চ। ওকে, ডক্টর এ কে নাজমুল করিম, যিনি 1922-এ জন্মগ্রহণ করেন এবং 1982 সালে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান উদ্যোগী এবং পথিকৃৎ ছিলেন। এর আগে 4 বছরের অনার্স কোর্স না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে হলো সমাজবিজ্ঞানের কোর্স ছিল। সমাজবিজ্ঞানের হলো গিয়ে একটা কোর্স ছিল যেগুলো সাধারণত 6 মাস থেকে 1 বছর মেয়াদি হয়ে থাকে। পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এরকম হিস্ট্রি, এরকম বেশ কিছু ডিপার্টমেন্টে কিন্তু সমাজবিজ্ঞান পড়ানো হতো। কিন্তু স্বতন্ত্র বিভাগ হিসাবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা পায় 1957 সালে। সমাজবিজ্ঞান চর্চায় তার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2012 সালে মরণোত্তর 21 পদক প্রদান করেন। আচ্ছা, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এটাও আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ এমসিকিউ। সেটা হলো নরসিংদীতে ওয়ারী বটেশ্বর অবস্থিত। নরসিংদীর কোথায়? নরসিংদী জেলার বেলাবো বা বেলাব এবং শিবপুর উপজেলায় অবস্থিত একটি 2500 বছরের প্রাচীন দুর্গ নগরী ও প্রত্নতাত্ত্বিক স্থান কিন্তু এই ওয়ারী বটেশ্বর। তাহলে দুইটা গ্রামে এই ওয়ারী বটেশ্বর নামক স্থানটা অবস্থিত, দুইটা গ্রামে, ওয়ারী এবং বটেশ্বর। আচ্ছা, 1930 সালের 30-এর দশকে মোহাম্মদ হানিফ পাঠান নামের এক স্কুল শিক্ষক প্রথমে ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিকের গুরুত্ব জনসম্মুখে তুলে ধরেন। মানে এই যে আমরা যে ওয়ারী বটেশ্বর সম্পর্কে জানি যে এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থান, এটা প্রথম জনসম্মুখে মানে মানুষের সামনে তুলে ধরেন 1930 সালের মোহাম্মদ হানিফ পাঠান। পরবর্তী সময় তার পুত্র মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠানও উক্ত স্থানের প্রত্নবস্তুত সংগ্রহ ও গবেষণার কাজ শুরু করেন। তবে হলো গিয়ে যে
মানে প্রপার গবেষণা বা প্রথম মানে প্রপার এক্সকাভেশন বা প্রপার হলো গিয়ে তোমার যে কাজ এটা নিয়ে সেটা শুরু হয় 1996-এ ওয়ারী বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ সম্পন্ন হয় বা আর্কিওলজিক্যাল জরিপ বা সার্ভের কাজ শুরু হয় এবং 2000 সাল থেকে ওয়ারী বটেশ্বর নিয়মিত প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয় এবং প্রতিনিয়ত কিন্তু এখান থেকে এক্সকাভেট করে গুরুত্বপূর্ণ যেই তোমার উপাদান বা গুরুত্বপূর্ণ বিষয়াবলী কিন্তু উদ্ধার করা হচ্ছে। তারপরে আদিম সমাজের তৈজসপত্র কিসের নিদর্শন? দার্শনিক নিদর্শন অবভিয়াসলি না, নৃতাত্ত্বিকও না। নৃতাত্ত্বিক কাদের নিয়ে কথা বলে? মানুষদের নিয়ে কথা বলে। কিন্তু এখানে কি আদিম সমাজের তৈজসপত্র মানে সেই সময় জিনিসপত্র, তাহলে এটা নৃতাত্ত্বিকও না। অর্থনৈতিক কি টাকা পয়সা রিলেটেড এটাও না, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজিক্যাল বা আর্কিওলজিক্যাল লজিক্যাল। ওকে, তারপরে আমরা দেখি যে পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? পাহাড়পুরের সোমপুর বিহার কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আরো বিভিন্ন বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিহার আছে বা বাংলাদেশে গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্থান আছে। এই সবগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটা কোন সময়ে কোনটা কোন জেলায় অবস্থিত বা কোন স্থানে অবস্থিত, বা এটা হলো গিয়ে কোন সময়কার হলো, এটা হলো গিয়ে তোমার এটা কোন সময়কালে নির্মাণ করা হয়েছিল, বা এটার হলো গিয়ে অন্যান্য কোনো গুরুত্ব আছে কিনা। তো এখানে দেখা এটা কি বিহার ছিল মানে যেখানে পড়াশোনা করা হতো, নাকি এটা কোনো রাজদরবার ছিল, নাকি এটা কোনো দুর্গ ছিল, নাকি এটা কোনো শহর ছিল, বা সেইটা শহর হলেও এই শহরের স্ট্রাকচারটা কেমন ছিল, এই শহরের আলাদা কোনো ফিচার ছিল কিনা, এরকম জিনিস কিন্তু আমাদের জানতে হবে। তারপরে নবপলীয় বিপ্লব কি? ঊনবিংশ শতকের শিল্প খাতের অগ্রগতি, নবপ্রস্তর যুগের সমাজ ও সভ্যতার বৈপ্লবিক অগ্রগতি, অষ্টাদশ শতকে পশ্চিমা বিশ্বের রাজনৈতিক অগ্রগতি, নাকি আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তির অগ্রগতি? উত্তর হবে নবপ্রস্তর যুগের সমাজ ও সভ্যতার যে বৈপ্লবিক অগ্রগতি, এটাকে বলা হয়েছিল যে নবপলীয় বিপ্লব। মানে এই সময়কালের যে বিপ্লব বিভিন্ন বিষয় মূলত সমাজ, সভ্যতা, অর্থনীতি সব দিকে একটা বড় ধরনের অগ্রসর দেখা দিয়েছিল এবং অগ্রসরকে কেন্দ্র করে এটাকে বলে নবপলীয় বিপ্লব। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত পাল বংশের রাজা ধর্মপাল নির্মিত প্রাচীন বৌদ্ধ বিহারের নাম সোমপুর বিহার। তাহলে দেখে এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়াবলী যেগুলা, গুরুত্বপূর্ণ স্থান যেগুলো, সেগুলোর আবার কি কি তথ্য লাগবে? সেটা হলো এটা কোথায় অবস্থিত, এই যে এটা কোথায় অবস্থিত এই তথ্য লাগবে। তারপর এটা কোন সময়ের, এটা হলো পাল বংশের সময়ের, এবং এটা নির্মাণ করেছিল কে, এই জিনিসটা লাগবে যে ধর্মপাল নির্মাণ করেছিল, এবং এটার কাজ কি ছিল, এটা বৌদ্ধ বিহার মানে এখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা হতো। তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানের আমাদের কিন্তু এইসব তথ্য লাগবে যে কোথায় কোন সময়ে কে করেছিল এবং এটার কাজ কি। গর্ডন চাইল্ড গর্ডন চাইল্ড নবপ্রস্তর যুগে মানুষের প্রকৃতি নিয়ন্ত্রণ করে নিজে খাদ্য উৎপাদন বা কৃষিকাজ শেখার যুগান্তকারী ঘটনাকে নবপলীয় বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছিল। তাহলে কে দিয়েছিল? গর্ডন চাইল্ড। এই তথ্যটা যেরকম এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, একসাথে ক এবং খ দুই নাম্বারের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্ন আসে যে নবপলীয় বিপ্লব কি, ব্যাখ্যা করো, বা গর্ডন চাইল্ড কেন নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন, কাকে কোন সময়কে করেছেন, বা কে করেছেন, কেন করেছেন, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে বঙ্গা কি। বঙ্গা হলো সাঁওতালদের দেবতার নাম। প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু বেশ ইউনিক, তাদের হলো বসবাস, তাদের ধর্ম, তাদের কৃষ্টি, তাদের খাবার দাবার, তারপরে তাদের হলো পোশাক আশাক, তাদের বিবাহ পদ্ধতি, তাদের পারিবারিক পদ্ধতি, তাদের তোমার এই যে অন্ত্যেষ্টিক্রিয়া, বা তাদের হলো গিয়ে উৎসব, তাদের ধর্ম, তাদের হলো গিয়ে দেবতা, এই সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং বেশ জটিলও। কিন্তু এগুলা যদি ঠিকমতো ভালো না পড়া থাকে তাহলে এখান থেকে কিন্তু অ্যান্সার করা প্রায় ইম্পসিবল। বঙ্গা কি? বঙ্গা হলো সাঁওতালদের দেবতাদের নাম। আচ্ছা, তারপরে আমরা দেখি যে খাসিয়া সমাজে যে ধরনের বিবাহ পদ্ধতি প্রচলিত আছে তা হলো মনন মিলন বিবাহ, জেসিন্ট্রি বিবাহ, বা বন্দোবস্ত বিবাহ। এটা যে ধরনের বিবাহ হলো কি আছে সেটা হলো মনন মিলন বিবাহ, বা যেটাকে আমরা বলি লাভ ম্যারেজ,
যেটাকে আমরা বলি লাভ ম্যারেজ, আর বন্দোবস্ত বিবাহ মানে যেটাকে আমরা বলি অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে এটার উত্তর কি হবে? 1 আর 3 হবে এটার উত্তর। আচ্ছা, এখন আমরা দেখব যে যত ধরনের মানুষ এই দুনিয়াতে আছে, তারা আদিবাসী হোক বা তারা হলো গিয়ে নর্মাল মানুষ হোক বা যেটাই হোক না কেন, তাদেরকে মূলত উৎসের উপর ভিত্তি করে, মানে তারা কোন আদি গোষ্ঠীর অংশ সেটার উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। সেটা কি? ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রীয়, অস্ট্রেলয়েড। ককেশীয় কারা? যারা মূলত বর্তমান সময়ের ইউরোপে অবস্থান বা যারা মূলত ইউএসএতে বা কানাডাতে অবস্থান করে, তারা মূলত ককেশীয়, তারা মূলত ককেশীয়। তারপরে মঙ্গোলীয় কারা? যারা যে বর্তমান সময়ের যে মঙ্গোলিয়া যে দেশটা, মঙ্গোলিয়া বা চীন বা এই অঞ্চল থেকে যাদের আবির্ভাব, তারা মঙ্গোলীয়। নিগ্রীয় কারা? যারা মূলত তোমার আফ্রিকা বা আফ্রিকার আশেপাশের দেশ যাদের অবস্থান ছিল একসময়, তারা নিগ্রীয়। আর অস্ট্রেলিয়াট কি? অস্ট্রেলিয়াট হলো বর্তমান সময়ের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আশেপাশে যে ছোটোখাটো দ্বীপ রাষ্ট্র বা দ্বীপপুঞ্জগুলো আছে, ওইখান থেকে যাদের আবির্ভাব বা জন্ম বা উদ্ভব, তারা অস্ট্রেলয়েড। এবং তাদের মাথার আকৃতি, মুখের আকৃতি, নাক, ঠোঁট, চোখ, কান, চুল, দাড়ি বা গায়ের লোম, গাত্রবর্ণ বা গায়ের রং, দৈহিক উচ্চতা, দেহ গঠন, বিশেষ বৈশিষ্ট্য, প্রধান বাসস্থান, উপবিভাগ, এই সবগুলা কিন্তু ভিন্ন। এই সবগুলা একে অপরের থেকে কোনো না কোনো অংশে ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে এক আছে বা কিছু কিছু ক্ষেত্রে পার্থক্যর পরিমাণটা খুবই কম, কিন্তু তাছাড়া তাদের ভিতরে কিন্তু বেশ পার্থক্য আছে। এবং এগুলা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে যে কোন আদি গোষ্ঠীর তোমার কান তুলনামূলক লম্বা বা সরু? অপশন 1 ককেশীয়, অপশন 2 মঙ্গোলীয়, অপশন 3 নিগ্রীয়, এবং অস্ট্রেলয়েড কোনো তথ্য নাই, তাই না? তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে কিন্তু। তাহলে এইগুলা খুব গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। বিশেষ করে মনে করো যে মাথার আকৃতি, নাক, ঠোঁট, তারপরে হলো গিয়ে চোখ বা চুলের, তোমার হলো গিয়ে চোখের রং, গায়ের রং, তারপরে হলো গিয়ে দেহ বৈশিষ্ট্য, বিশেষ গঠন, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেরকম প্রায় প্রশ্ন আসে যে উল্টানো ঠোঁট বা ঠোঁটের আকৃতি স্বাভাবিকের চেয়ে তোমার মোটা হয় কোন আদি গোষ্ঠীর? উত্তর কি হবে? উত্তর হবে নিগ্রীয়। বা তাদের হলো গিয়ে বসবাস, প্রধান বসবাস, এটা নিয়েও প্রায় প্রশ্ন আসে, এটা নিয়েও প্রায় প্রশ্ন আসে। এইগুলা কিন্তু খুব ভালোভাবে জানা থাকতে হবে। তারপরে আরও যেই জিনিসগুলো বেশি জানতে হবে সেটা হলো বাংলাদেশের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদেরও কিন্তু ধর্মের ভিত্তিতে বা যেটা আগে বলতেছিলাম যে ধর্মের ভিত্তিতে দেবতা, তাদের হলো গিয়ে অবস্থান বা বসবাস, তাদের পোশাক আশাক, তাদের কৃষ্টি কালচার, তাদের বৈবাহিক পদ্ধতি, তাদের পারিবারিক অবস্থা, তাদের তোমার দেবতাদের নাম, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া, এই সবগুলা কিন্তু বেশ ডিফারেন্ট ডিফারেন্ট। এবং যেহেতু আমাদের যারা সাধারণত মেইনল্যান্ডে বসবাস করি, তারা এই বিষয়গুলো, তাদের এই বিষয়গুলোর সাথে যেহেতু আমরা খুব একটা বেশি পরিচিত না, সেহেতু তাদের বিষয়ে তথ্যগুলো আলাদাভাবে জানা না থাকলে কিন্তু উত্তর করা বেশ টাফ হয়ে যায়। এইখানেও যেই বিষয়গুলো পড়তে হবে, তাদের আত্মপরিচয় আছে, তাদের কোন জায়গা থেকে উৎপত্তি, তারা বর্তমানে কোথায় বসবাস করে, তাদের হলো গিয়ে ধর্ম কি, তাদের সামাজিক উৎসবগুলো কি কি, তাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কি, তাদের বিবাহ ব্যবস্থা কি, পারিবারিক ব্যবস্থা কি, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া কেমন, তাদের ঐতিহ্যবাহী পোশাক, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই পড়ে নিবে। এখানে চাকমাদেরটা দেওয়া আছে, তারপরে গারোদের দেওয়া আছে, সাঁওতালদের দেওয়া আছে, মণিপুরীদের দেওয়া আছে। এই 4টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি খাসিয়া, মগ বা মারমা, কোচ, রাখাইন, এদেরকে নিয়েও প্রশ্ন আসে। রাখাইনদের নিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু অন্যগুলোর থেকে তুলনামূলক একটু বেশি। এইখানে যে লিস্টগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের নখদর্পণে থাকা দরকার সমাজবিজ্ঞান 2য় পত্রের 4 নম্বর অধ্যায় অ্যান্সার করার জন্য। এবং এর পাশাপাশি এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে মোটামুটি শিওর থাকবা যে অ্যাডমিশনে তুমি যত জায়গায় পরীক্ষা দিবা, অ্যাটলিস্ট 90% জায়গায় বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী বা নৃগোষ্ঠীর অবস্থান নিয়ে প্রশ্ন আসে। এর জন্য এই যে যেই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা স্লাইড কিন্তু তোমার খুব ভালোভাবে নখদর্পণে থাকা দরকার। তারপরে আমরা একটু উদ্দীপক দেখি। সিলেটে বসবাসকারী নিনা একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য। সে বিশ্বাস করে পৃথিবীর সৃষ্টির মূলে রয়েছে নৃত্য, সঙ্গীত ও নৃত্য তাদের সংস্কৃতির অনন্য বিশ্বাস। এই যে যেই বিশ্বাসটা পৃথিবীর সৃষ্টির মূলে রয়েছে নৃত্য, এটা কারা বিশ্বাস করে? মণিপুরী।
কারণ দেখো এইখানে যারা আছে এদের ভিতরে কাদের নৃত্য সব থেকে বেশি ফেমাস, এদের মধ্যে কাদের নৃত্য সব থেকে বেশি ফেমাস? মণিপুরী নৃত্য। তারপরে সোলেমান ব্যাপারীর বিরাট সংসার, স্ত্রী, 3 পুত্র 2 কন্যা, 2 পুত্রবধূ, নাতি নাতনি সহ মোট 14 সদস্যর পরিবার, এবং তার পরিবারের ধরনটা তাহলে কেমন? তার পরিবারের ধরন হলো যৌথ পরিবার। তার পরিবারের ধরন কেমন? যৌথ পরিবার। তারপরে আমরা দেখি 2 বছর বয়সী আমির, আমির বাবা, 2 বছর বয়সী আমির বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে আমিরের মা আমির চাচাকে বিয়ে করেন। উদ্দীপকে আমির মায়ের যে বিবাহ রীতি তাকে কি বলে? তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের টেস্ট পেপার সলভ ক্লাসে বা তার আগে আমাদের যে ডিটেল ক্লাস হয়েছিল সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে বাংলাদেশে তোমার পরিবারের ধরন কি কি বা বৈবাহিক ধরন কি কি, সেগুলো অবশ্যই দেখে নিবে, খুবই গুরুত্বপূর্ণ। আগের ক্লাসে যেহেতু দেখিয়েছে এই ক্লাসে দেখাচ্ছি না। এটা কোন ধরনের বিবাহের উদাহরণ? এটা হলো গিয়ে লেভিরেট বিবাহের উদাহরণ। কোন ধরনের বিবাহের উদাহরণ? লেভিরেট বিবাহের উদাহরণ। লেভিরেট বিবাহে কি হয়ে যায়? লেভিরেট বিবাহে দেখা যায় যে হাজব্যান্ড কি মারা গেছে এবং হাজব্যান্ডের ব্রাদারকে বিয়ে করে সাধারণত লেভিরেট বিবাহে। আর এই যে সরোরেট বিবাহ, এটা তার একদম অপোজিট। এখানে কি হয়? ওয়াইফ মারা গেছে এবং ওয়াইফের সিস্টারকে বিয়ে করে। মানে এই লেভিরেট বিবাহতে কাকে বিয়ে করা হয়? বিবাহ করা হয় তোমার দেবরকে বিবাহ করা হয়, দেবরকে। আর সরোরেটে কি? শ্যালিকাকে বিয়ে করা হয়, শ্যালিকাকে বিয়ে করা হয়। আচ্ছা, ক্রস কাজিন ও প্যারালাল কাজিন কি ধরনের বিবাহ? আমরা দেখছিলাম যে ক্রস কাজিন, প্যারালাল কাজিন বাংলাদেশে এই ধরনের বিবাহ রীতি দেখা যায় মূলত চট্টগ্রাম বিভাগে বিভাগে এই ধরনের বিবাহ রীতি দেখা যায়। ক্রস কাজিন বিবাহ, ক্রস কাজিন বিবাহ কাদের মধ্যে দেখা যায়? ক্রস কাজিন বিবাহ দেখা যায় তোমার এই যে মামাতো মামাতো ফুফাতো এদের মধ্যে, মামাতো ফুফাতো কাজিনদের মধ্যে ক্রস কাজিন ম্যারেজ দেখা যায়। আর প্যারালাল কাজিন কি? প্যারালাল কাজিন হলো চাচাতো চাচাতো খালাতো কাজিনদের মধ্যে এই ধরনের বিবাহ দেখা যায়। খালাতো কাজিনদের মধ্যে প্যারালাল কাজিন বিবাহ দেখা যায়, প্যারালাল কাজিন বিবাহ দেখা যায়। ওকে, ভালো কথা। তাহলে এই যে বিবাহ পদ্ধতি ক্রস কাজিন এবং প্যারালাল কাজিন, এটা তো একক বিবাহ, এটা তো অবভিয়াসলি। কিন্তু আমাদের উত্তর কি লাগবে? আমাদের উত্তর আরো স্পেসিফিক লাগবে, তাই না? তাহলে একক বিবাহ হবে না, যুগল বিবাহ হবে না, এখন হলো অন্তর্বিবাহ নাকি বহির্বিবাহ? অন্তর্বিবাহ কি? নিজ গোষ্ঠীর মধ্যে যখন বিবাহ করা হয় সেটা অন্তর্বিবাহ, নিজ গোষ্ঠীর বাইরে যে বিবাহ করা হলে বহির্বিবাহ। তাহলে কাজিনের সাথে যদি বিয়ে হয় তাহলে তো নিজের গোষ্ঠীর মধ্যে বা গোত্রের ভিতরে বা বংশের মধ্যে বিবাহ, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অন্তর্বিবাহ। তারপরে বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতির মূল ভিত্তি কি? এটা তো একটা ছোট বাচ্চাও পারে, সেটা হলো কি কৃষি। সেটা কি? কৃষি। গ্রামীণ ও গ্রামীণ ও শহরের সমাজে পার্থক্যর প্রধান ক্ষেত্র কোনটি? ধর্ম, পেশা, পরিবার। ধর্ম এবং রাজনীতি দুইটাই কিন্তু গ্রাম শহর দুইটাতেই আছে, দুই জায়গাতেই আছে। ধর্ম সব জায়গায় মূলত একই রকম। রাজনীতিতে সাধারণত দেখা যায় গ্রামের রাজনীতি তুলনামূলক একটু কম সক্রিয় শহরের থেকে। তবে হলো অবশ্যই আছে। পরিবারও কিন্তু দুই জায়গায় আছে, পরিবারও দুই জায়গায় আছে। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামে তোমার বর্ধিত পরিবার, যৌথ পরিবারের পরিমাণ বেশি, আর নিউক্লিয়ার পরিবার বা অনুপরিবারের সংখ্যা কম। অন্যদিকে শহরে অনুপরিবারের সংখ্যা বেশি, কিন্তু তোমার বর্ধিত বা যৌথ পরিবারের সংখ্যা কম। কিন্তু মূল যে পার্থক্য গ্রামীণ ও শহুরে সমাজে, সেটা কি? সেটা হলো গিয়ে পেশা। তার কারণ হলো গ্রামে আমরা সাধারণত কি দেখি? বেশিরভাগই তোমার খেতে খামারে কাজ করে। কিসে খামারে কাজ করে? আইদার খেতে কাজ করে বা খামারে কাজ করে বা তোমার হলো গিয়ে এরকম হলো গিয়ে পেশার সাথে হলো গিয়ে জড়িত। কিন্তু আমরা শহরে কি দেখি? শহরের পেশাগুলো কিন্তু আরো বৈচিত্র্যপূর্ণ। শহরে হলো গিয়ে বিভিন্ন ধরনের চাকুরির আছে, বিভিন্ন ধরনের চাকুরি আছে। আবার অনেকে কি করে? ব্যবসা করে। অনেকে আবার কি উদ্যোক্তা, আবার অনেকে শ্রমিক। বিভিন্ন ধরনের পেশা কিন্তু আমরা শহরে দেখতে পারি, যেটা গ্রামে তুলনামূলক দেখা যায় না। তাহলে মূল পার্থক্য এই পেশার হিসাবে।
নগর উন্নয়নের ফলে সমাজে কি দেখা গেছে? বেকারত্ব বাড়তেও পারে, কমতেও পারে, দুই রকমই হইতে পারে। অপরাধ প্রবণতা বাড়তেও পারে, কমতেও পারে, দুই ধরনেরই হইতে পারে। সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ়ও হইতে পারে, হ্রাসও হইতে পারে। কিন্তু যেটা অবশ্যই হবে সেটা হলো শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন ঘটবে নগর উন্নয়নের ফলে। সমাজে এই ধরনের পরিবর্তন, যেটা মানে মাস্ট বা ম্যান্ডেটরি। আচ্ছা, মধ্যবিত্ত শ্রেণী কারা? মধ্যবিত্ত বা যেটাকে আমরা ইংরেজিতে বলি মিডিল ক্লাস। মিডিল ক্লাস কারা? মিডিল ক্লাস মূলত অধ্যাপক বা যারা হলো গিয়ে প্রফেসর বা যারা মূলত চাকুরি করে, তারা মূলত এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ে। মধ্যবিত্তকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, সরি তোমার তিন ভাগে ভাগ করা যায়। মাঝখানে আসতেছে মধ্যবিত্ত, মাঝখানে আসে মধ্যবিত্ত, আর উপরে হলো উচ্চ মধ্যবিত্ত। মানে যারা উচ্চবিত্তও না, আবার হলো গিয়ে নিম্নবিত্তও না, এর মাঝামাঝি অবস্থানে করতেছে, তারা হলো আবার হলো গিয়ে একদম মধ্যবিত্তর মধ্যেও পড়তেছে না, আবার উচ্চবিত্তর মধ্যেও পড়তেছে না, তারা উচ্চ মধ্যবিত্ত। তারা কি? উচ্চ মধ্যবিত্ত। আর হলো মধ্যবিত্ত থেকে নিচে যারা, মানে একদম যারা মধ্যবিত্তও না বা নিম্নবিত্তও না, তারা হলো নিম্ন মধ্যবিত্ত। তারা কি? নিম্ন মধ্যবিত্ত। ওকে। বিশ্বায়ন নিয়ে, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, বিশ্বায়নের ইংরেজি কি? গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন। বিশ্বায়ন নিয়ে প্রথম আলোচনা কে করেন? আলোচনা করেন রোনাল্ড রবার্টসন। কে করেন? রোনাল্ড রবার্টসন। বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পরিবর্তন লক্ষ্য করা যায় কোন কোন ক্ষেত্রে? পারিবারিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হচ্ছে, সামাজিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। এই জন্য উত্তর কি হবে? 1, 2, 3। বিশ্বায়ন এমন একটা জিনিস যার কারণে মানে আমাদের আমাদের যে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে কি এক ধরনের পরিবর্তন বা চেঞ্জ দেখা যায়। তারপরে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। কারখানায় চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা চিত্র দেওয়া আছে, অনুধাবন করো। উদ্দীপকের পরিবেশে দূষণের কোন ধরনের চিত্র ফুটে উঠেছে? যদি বায়ু নির্গত হয়, যদি হলো কি কালো ধোঁয়া নির্গত হয়, তাহলে এটা কোন ধরনের দূষণ? এটা হলো বায়ু দূষণ, বা যেটার ইংরেজি কি? এয়ার পলিউশন। এয়ার পলিউশন। তারপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। কয়ের মধ্যে আজকাল কেমন অস্থিরতা লক্ষ্য করে তার পিতামাতা শঙ্কিত। সে কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে দিন দিন নিষিদ্ধ বস্তুতে আসক্ত হয়ে পড়ছে। তাইলে তার কোন টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে? জঙ্গিবাদ, নিরক্ষরতা তো না, আবার জঙ্গিবাদের মতো সে কোনো কাজও করে নাই, আবার সে সঙ্গ দোষে হচ্ছে, ঠিক আছে, কিন্তু সামাজিক সমস্যার আন্ডারে কিন্তু সঙ্গ দোষ পড়ে না। সামাজিক সমস্যার আন্ডারে কি পড়ে? পরে হলো মাদকাসক্তি। পরে কি? মাদকাসক্তি। জামাল ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নেয়। এতে জামাল সহ বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাহলে এখানে যে এক ধরনের কি দেখতেছি? এক ধরনের বেকারত্ব আমরা দেখতেছি, তাই না? তাদের হলো গিয়ে চাকরি চলে গেছে, এবং এটা চাকরি কেন চলে গেছে? কারণ হলো গিয়ে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। তার কারণ কি? কারণ দেখো, উৎপাদিত পোশাকের চাহিদা যেহেতু কমে গেছে, মানে আগের মতো এরকম ডিমান্ড নাই, এর জন্য মালিক কি করতেছে? মালিকও হলো গিয়ে, মালিকের অত উৎপাদনের দরকার নেই, তাহলে উৎপাদনের জন্য কাদের দরকার? শ্রমিক লাগবে। তাহলে যেহেতু অত উৎপাদনের সম্ভব মানে দরকার নাই, এর জন্য তো শ্রমিকও দরকার নেই, এর জন্য কি হচ্ছে? শ্রমিক ছাঁটাই করে দিচ্ছে। তাহলে দেখো, একটার একটার সাথে রিলেটেড না, তাই না? একটা একটার সাথে রিলেটেড, এরকম যখন হবে তখন হলো গিয়ে সবসময় চক্রজনিত অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার কি? বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। সামাজিক সমস্যা মূলত কি? সমাজ থেকে উদ্ভূত, অবশ্যই। সমাজের মাঝে বিস্তৃতি লাভ করে, অবশ্যই। সমাজের জন্য ক্ষতিকর, অবশ্যই। তাহলে উত্তর কি হবে? 1, 2, 3। বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয়? যতগুলো আইন আছে, আইনের সাথে কিন্তু আইনের যে সালগুলো মনে রাখতে হবে। যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয়? 1980 সালে পাশ হয়। এটাও কিন্তু আরেকটা বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতাকে? বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতাকে? স্যার ফজলে হাসান আহমেদ। তিনি ছিলেন কি? ব্র্যাকের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন কি? ব্র্যাকের প্রতিষ্ঠাতা। শফিকুল ইসলাম
ডক্টর হোসেন জিল্লুর, ডক্টর আক্তার হামিদ খান। এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই যে ডক্টর আক্তার হামিদ খান। এবং তিনি ছিলেন কি একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী, যিনি 1959 সালে কুমিল্লার কোটবাড়িতে বার্ড প্রতিষ্ঠা করেন। এবং বাংলাদেশে বলা যায় যে কেবলমাত্র দুইটা গ্রিক স্থাপনা আছে, মানে যেটার আর্কিটেক্ট হলো গিয়ে গ্রিক ছিলেন এবং আর্কিটেকচারের স্টাইলও হলো গিয়ে গ্রিক ছিল। তার ভিতরে একটা হলো এই টিএসসি আর আরেকটা হলো বার্ড। বার্ড টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, তোমরা যদি অনলাইনে টিএসসি ছবি দেখো, বার্ডের ছবি দেখো, তাহলে দেখবা যে ডিজাইন কিন্তু অনেকটাই একই রকম। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে একটা একটা ডিজাইনের ছাপ দেখা যাচ্ছে। তাহলে উত্তর কি হবে? ডক্টর আক্তার হামিদ খান। সাংস্কৃতিক ব্যবধান বা যেটাকে ইংরেজিতে কি বলে কালচারাল ল্যাগ, এটা নিয়ে আমরা সিকিউ দেখব। যেটাকে কি বলে কালচারাল ল্যাগ। কালচারাল ল্যাগ তত্ত্ব বা থিওরিটি কে প্রদান করেন অকবার্ন, উইলিয়াম অকবার্ন। আচ্ছা, তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গড়ে ওঠে? যার নেতৃত্বে গড়ে ওঠে তার নাম কি? আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অধ্যক্ষ ছিলেন। এবং 2 সেপ্টেম্বর 1957-এ এই তমুদ্দিন মজলিস গড়ে ওঠে। এবং তমুদ্দিন মজলিস কেমন ধরনের একটা প্রতিষ্ঠান ছিল? সেটা ছিল সাংস্কৃতিক। এটাও কিন্তু প্রশ্ন আসে যে কেমন ধরনের প্রতিষ্ঠান ছিল? সাংস্কৃতিক বা কালচারাল। আচ্ছা, ভাষা আন্দোলনের শহীদ নন কে? শহীদ নন মতিউর রহমান। তিনি কি ছিলেন? তিনি ছিলেন বীর শ্রেষ্ঠ। তিনি কে ছিলেন? তিনি ছিলেন বীর শ্রেষ্ঠ। আচ্ছা, জাতিসংঘের বার্ধক্য নির্দেশক হিসাবে কোন বয়সকে নির্দেশ করেছে? মানে এই বয়সের উপর চলে গেলে সেই লোককে বা সেই ব্যক্তিকে আমরা কি বৃদ্ধ বলতে পারবো। সেটা কি? সেটা হলো 60+। জাতি গঠনের মূল উপাদান কি? শিক্ষা, নৈতিকতা, আদর্শ নাকি ধর্ম? সেটা অবশ্যই শিক্ষা। 30 নাম্বার, নিচের তথ্যটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। খ প্রতিষ্ঠিত হয় 1976-এ, যার মূল উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল দারিদ্র নির্মূল করা। তাহলে 1976-এ কোন প্রতিষ্ঠান হলো গিয়ে প্রতিষ্ঠা পায়? যেটা প্রতিষ্ঠা পায়, তাহলে সাল দেখে আমরা বুঝতেছি সেটা হলো গ্রামীণ ব্যাংক। তাহলে এর মাধ্যমেই আমরা টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ দেখলাম, যেটা তোমাদের পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় গুরুত্বপূর্ণ। এখন আমরা যেগুলা দেখব বা যা দেখব সেটা হলো টেস্ট পেপারের থেকে নেওয়া, এই বছর আসা বা কিছুদিন আগে যে পরীক্ষা হলো টেস্ট পরীক্ষা, সেখানে আসা বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কিছু কলেজের। তো চলো এখন আমরা সিকিউ বা সৃজনশীলগুলা দেখি। এখানে একটা ছক দেওয়া আছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে পরিবার থেকে আদাম বা পাড়া হচ্ছে, তারপরে মৌজা হচ্ছে, তারপর সার্কেল হচ্ছে। তো প্রথম প্রশ্ন বা ক নাম্বার বা জ্ঞানমূলক যেটা, সেটা হলো মান্দি শব্দের অর্থ কি? মান্দি শব্দের অর্থ হলো মানুষ। মান্দি শব্দের অর্থ হলো মানুষ। জাস্ট ডিরেক্ট আমরা দেখাই দিচ্ছি। এবং সমাজবিজ্ঞানের আগের ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে একটা সৃজনশীলের উত্তর কিভাবে করতে হয়, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। ওখানে বলা আছে যে একটা সৃজনশীলের ক, খ, গ, ঘ কিভাবে উত্তর করতে এবং কিভাবে উত্তর করলে ম্যাক্সিমাম উত্তর মানে ম্যাক্সিমাম অ্যান্সার পাওয়া যায়। এর জন্য ওই ডিটেলসে আর আজকে যাচ্ছি না। আজকে জাস্ট অ্যান্সার হলো কিভাবে কি হলো বা অন্যান্য আলোচনা সেগুলো আমরা দেখব। তারপরে মণিপুরীদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের বর্ণনা দাও। তাহলে কিন্তু এই যে দেখো, এখানে যে আমরা একটা লিস্ট দিয়েছিলাম, এখানে দেখো মণিপুরীদের যে সাংস্কৃতিক উৎসব, এই যে তাদের যে সংস্কৃতি, এই জায়গায় কি হচ্ছে আমরা দেখতে, তাদের সংস্কৃতি মূলত নৃত্য গীত প্রধান। এখানে রাস নৃত্য, লাই হারাও বা এই ধরনের কিছু নৃত্য আছে এবং তারা মূলত এরকম পোশাক পরে ইত্যাদি, তাদের উৎসব এগুলা। এই বিষয়গুলা এইখানে জাস্ট তুলে ধরলেই হচ্ছে, আর কিছু না। যেরকম মণিপুরি অত্যন্ত সংস্কৃতি মনে একটি ক্ষুদ্র নিগোষ্ঠী, যাদের জীবনে উৎসব অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। মণিপুরীদের কাছে নৃত্য খুবই পবিত্র বিষয়। অন্যদের কাছে দেখা যায় যে নৃত্য কেবলমাত্র জাস্ট একটা এন্টারটেনমেন্টের মাধ্যম, তাই না? একটা হলো তোমার আনন্দের মাধ্যম, কিন্তু তাদের কাছে নৃত্য হলো গিয়ে পবিত্র বিষয় এবং একই সাথে মনে করে যে ধর্মীয় রীতিনীতিরও বিষয়। তাদের মনে নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। মণিপুরী নৃত্যের মধ্যে লাই হারাও বা খুব জনপ্রিয়। নৃত্যটি দেবতাদের মনোরঞ্জনের জন্য কোন সময়? চৈত্র বৈশাখ মাসে 15 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। আরেকটা কি? আরেকটা আসলে রাস নৃত্য। আরেকটা কি?
আরেকটা হলো গিয়ে রাস নৃত্য, আরেকটি জনপ্রিয় নৃত্য যা রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে রাস নৃত্য কাদেরকে উৎসর্গ করে বা কাদের উদ্দেশ্যে নাচা হয়, সেটা হলো রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। এছাড়া তারা রথযাত্রা, তারপরে দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি পালন ইত্যাদি পালন করে থাকে। তাদের প্রতিটি উৎসবে নাচ ও গান অবিচ্ছেদ্য অংশ হিসাবে থাকে, মানে তাদের প্রত্যেকটি উৎসবেই কিন্তু নাচ গান দেখতে পাওয়া যায়। বিশেষ করে মণিপুরী নৃত্য কিন্তু সারা বিশ্বে সমাদৃত, সারা বিশ্বে সমাদৃত। গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের ছকটি কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো? এটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি, সেটা হলো যে সার্কেল, মৌজা, আদাম বা পাড়া, এটা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত চাকমাদের সাথে সম্পর্কিত। এটা তাদের রাজনৈতিক ও প্রশাসনিক যে কাঠামো বা স্ট্রাকচার, মানে তাদের যেই তাদের যে হলো গিয়ে সোশ্যাল স্ট্রাকচার বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোটা যেরকম, সেটা এখানে বলা আছে। চাকমা সমাজ ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত এবং কয়েকটি প্রশাসনিক স্তরে বিভক্ত। এই কাঠামোর সর্বনিম্ন স্তর কি? পরিবার। এই যে দেখো, এখানে সর্বনিম্ন স্তর কি? পরিবার। পরিবার থেকে বড় কয়েকটি পরিবার মিলে আদাম বা পাড়া, কয়েকটি আদাম বা পাড়া মিলে মৌজা, এবং কয়েকটি মৌজা মিলে সার্কেল হয়। এভাবে হলো গিয়ে গঠিত। এবং সর্বোচ্চ স্তর কি? সর্বোচ্চ স্তর হলো সার্কেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে চাকমাদের প্রশাসনিক কাঠামোতে সর্বোচ্চ স্তর কোনটি? সার্কেল। প্রতিটি স্তরে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট প্রধান থাকে, যাদের সমাজ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখে। মানে পরিবারের প্রধান একজন হয়, কয়েকটি আদামের প্রধান একজন হয়, বা সরি, আদামের প্রধানদের এটা বলে, মৌজার প্রধানদের এটা বলে, সার্কেলের প্রধানদের এটা বলে। এই নামগুলো কিন্তু মনে রাখা দরকার। উদ্দীপকের ছকটিতে দেখা যায়, তাহলে লাস্টের প্যাসেজে সাধারণত বলা থাকে যে উদ্দীপকে কি দেখা যাচ্ছে গ নাম্বারে, আর ঘ নাম্বারে সেকেন্ড লাস্ট মানে 3 নাম্বার প্যাসেজে বলা থাকে যে উদ্দীপকে সাধারণত কি হচ্ছে। উদ্দীপকের ছকটিতে দেখা যায় পরিবারের উপরে আদাম বা পাড়া, তার উপরে মৌজা বা সবার উপরে সার্কেল অবস্থিত। চাকমা সমাজে পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। এই যে দেখো, খুব গুরুত্বপূর্ণ তথ্য। তাইলে পাড়ার প্রধানকে কি বলা হয়? কারবারি। মৌজার প্রধানকে কি বলা হয়? হেডম্যান। মৌজার প্রধানকে কি বলা হয়? এবং সার্কেলের প্রধান হলেন চাকমা রাজা। এবং সার্কেলের প্রধান কি? চাকমা রাজা। এই নামগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে তাইলে পাড়ার প্রধানকে কারবারি, মৌজার প্রধানকে হেডম্যান, এবং চাকমার প্রধানকে রাজা। এটা কিন্তু বারবার এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে। এই প্রশাসনিক কাঠামোটি মূলত চাকমাদের ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থার প্রতিফলন। সুতরাং বলা যায় উদ্দীপকের এই ক্রমবিন্যাসটি সরাসরি চাকমা সমাজের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে কি করছে? নির্দেশ করছে। তারপরে ঘ নাম্বার, ছকের উপরে সার্কেল স্তরটি উক্ত সমাজের মর্যাদা ও সংহতির প্রতীক। ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা দেখি। উদ্দীপকের ছকের সর্বোচ্চ স্তর হলো সার্কেল বা চাকমা রাজা, উক্ত সমাজের মর্যাদা সংহতির প্রতীক হিসাবে বিবেচিত। তাহলে তাদের প্রশাসনিক অবস্থা সবচেয়ে উপরে কি? সবচেয়ে উপরে হলো তোমার এই যে এটাকে কি বলতেছে, বলে হলো সার্কেল। এবং তাহলে সার্কেলের যে হলো প্রধান বা সার্কেলের যে কেন্দ্রবিন্দুতে যেই লোকটি থাকে, যে সবকিছু পরিচালনা করে, তাকে কি বলে? তাকে বলা হয় রাজা বা চাকমা রাজা। তাহলে যে হলো সর্বোচ্চ স্তরের প্রধান, তাকে সে সর্বোচ্চ সম্মানীয়, তাই না? তাহলে বাংলাদেশের এরকম সবচেয়ে সম্মানীয় বা মর্যাদার দিক থেকে সবচেয়ে প্রধান যে পদ, সেই পদটা কি? রাষ্ট্রপতি। এর জন্য রাষ্ট্রপতিকে কি বলে? মহামান্য রাষ্ট্রপতি, তাই না? তাহলে সর্বোচ্চ স্তরের প্রধান যে ব্যক্তিটা, তাকে আমরা স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি সম্মান করব। যেটা চাকমাদের ক্ষেত্রে একই রকম, যে তাদের সবচেয়ে উপরের বা সর্বোচ্চ স্তর কোনটা? সর্বোচ্চ স্তর হলো সার্কেল। তাহলে সার্কেলের প্রধানকে চাকমা রাজা। তাহলে সেটা কি? সর্বোচ্চ মর্যাদা ও সংহতির প্রতীক হিসাবে দেখা হয়। চাকমা প্রশাসনিক ব্যবস্থায় সার্কেল হলো সর্বোচ্চ স্তর, যার প্রধান হলো চাকমা রাজা। রাজা কেবল চাকমা রাজা কেবল একজন প্রশাসনিক প্রধানই নয়, বরং তিনি চাকমা জাতির ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্যের ধারক ও বাহক। তার পদটি বংশানুক্রমিক হয়, এটি সমাজে গভীর প্রথিত এক সম্মানের স্থান। তাহলে যে কেউ চাইলেই কিন্তু চাকমা রাজা হইতে পারেন। এটা কি? বংশানুক্রমিকভাবে হয়ে থাকে। মানে যে চাকমা রাজা, তার বাবাও চাকমা রাজা ছিল, বা তার দাদাও ছিল, তার বাবাও ছিল, তার দাদা ছিল, এইভাবে চলতে থাকে। উদ্দীপকের ছক অনুযায়ী পরিবার, পাড়া ও মৌজার সমন্বয়ে গঠিত হয় সার্কেল। পাড়া পর্যায়ে কারবারি এবং মৌজা পর্যায়ে হেডম্যান দায়িত্ব পালন করলেও রাজা সমগ্র সার্কেলের অভিভাবক হিসাবে কাজ করেন। যেটা আমরা হলো
গ নাম্বারেই কিন্তু দেখছি চাকমা রাজাই মূলত বিভিন্ন মৌজার হেডম্যানদের নিয়োগ ও সুপারিশ করেন এবং সামাজিক বিচার আচারের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তার মাধ্যমে গঠিত হয়ে থাকে। পরিশেষে বলা যায় চাকমা রাজা বা সার্কেলের স্তরটি তাদের জাতিগত পরিচয়ের মূল ভিত্তি। রাজার প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে চাকমারা তাদের সামাজিক সংহতি বজায় রাখে। যে কোনো জাতীয় সংকট বা উৎসব পার্বণে রাজার ভূমিকা থাকে অগ্রগণ্য বা সবচেয়ে তার হলো গিয়ে ভূমিকাটা বেশি থাকে। তাই সার্কেল স্তরটি কেবল একটি প্রশাসনিক ইউনিট নয়, বরং একটি চাকমা সমাজের মর্যাদা, ঐতিহ্য এবং অটুট সংহতির এক অনন্য প্রতীক। 2 নম্বর সৃজনশীল যদি আমরা দেখি, মহসিন সাহেব একজন কৃষি অফিসার। উনি দেখলেন যে গ্রামের কৃষকরা জমিতে একাধিকবার ফসল ফলায় এবং এ আশায় জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করেন। সামাজিক সমস্যা কাকে বলে? সামাজিক সমস্যা কি? আমরা খুবই স্বাভাবিকভাবে বুঝতে, যে সমস্যাটা সমাজে এক্সিস্ট করে এবং যে সমস্যার কারণে সমাজের যে সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত হয়, সেটাই সামাজিক সমস্যা। এখানে কি বলতেছে দেখি, সমাজস্থ অধিকাংশ মানুষের নেতিবাচক প্রভাব বিস্তারকারী এবং সমাজে কর্তৃক সমাধানযোগ্য অস্বাভাবিক অবস্থাকে সামাজিক সমস্যা বলে। তোমার যে এই সংজ্ঞাটাই দিতে হবে বা আমি যেটা বললাম সেটা দিতে হবে এরকম কোনো বিষয় না। বই থেকে যে কোনো একটা সংজ্ঞা বা বিষয়টা যদি তোমার কাছে পরিষ্কার হয়, ওইটায় তুমি যদি সম্পূর্ণ ভালোভাবে বুঝায় বলতে পারো, তাহলে সেটাও সংজ্ঞা হিসাবে গৃহীত হবে। খ নম্বরে কি বলেছে, বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদ না বলার কারণ কি? তার কারণ হলো সম্পদ যে তোমার জনসংখ্যা, এটা কি সম্পদ হবে নাকি সমস্যা হবে না বা বার্ডেন হবে বা ঝামেলা হবে, এইটা তোমার বিচার করার বেশ কিছু ওয়ে আছে। সেটা হলো যে একটা দেশে তো মানুষ বসবাস করে স্বাভাবিক, তাহলে কোথায় বসবাস করে? সে দেশে, তাহলে দেশের তো একটা এরিয়া আছে, আয়তন আছে, তাই না? তাহলে সে আয়তনের ঊর্ধ্বে, মানে সেই আয়তনে যতটুকু মানুষ বসবাস করলে সেই দেশ সেই জনগণকে প্রপারলি সার্ভ করতে পারবে, এইটার সংখ্যা যদি বেশি হয় বা অধিক হয়, তাহলে স্বাভাবিকভাবে সেই জায়গায় সে অধিক জনসংখ্যা নেগেটিভ। আবার দেখা যাচ্ছে যে কোনো দেশে যতটুকু এরিয়া আছে এবং ওই এরিয়া যতটুকু মানুষকে সার্ভ করতে পারবে ততটুকু মানুষই আছে, তাহলে ওইটা হলো গিয়ে পারফেক্ট, তাই না? তাহলে এই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। অদক্ষতা এবং আরেকটা বিষয় কি, বাংলাদেশের জনসংখ্যা বেশি ঠিক আছে, কিন্তু তারপরেও বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যাই, মানে বেশিরভাগ মানুষই অদক্ষ বা অকর্মঠ বা হলো গিয়ে তাদের শিক্ষা দীক্ষা কম, তাদের চিন্তা চেতনা পশ্চাৎপদ, এরকম কারণে বাংলাদেশের জনসংখ্যা বেশি আছে, তারপরেও তাদের যেহেতু কোয়ালিটি খারাপ, এর জন্য আরও সমস্যা। যে অদক্ষতা, নিরক্ষরতা এবং উপযুক্ত কর্মসংস্থানের অভাবের কারণে বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে সম্পদ বলা হয় না, তাদেরকে কি বলা হয়? সমস্যা বলা হয়। কোনো দেশের জনসংখ্যা তখনই সম্পদে পরিণত হয় যখন তারা কি শিক্ষিত ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উৎপাদনমুখী কাজে অংশ নেয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি, বাংলাদেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং অদক্ষ হয়, তারা জাতীয় অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান কি রাখতে পারছে না, বরং এই বিশাল জনসংখ্যা খাদ্য, বাসস্থান এবং এবং কি চিকিৎসার উপরে বাড়তি চাপ সৃষ্টি করছে। মানে যতটুকু মানুষকে প্রোভাইড করতে পারবে তার থেকে অনেক মানুষ বেশি আছে, তাই না? তাহলে স্বাভাবিকভাবেই সবার যেই চাহিদা সেটা পূরণ হচ্ছে না। খুবই কমন বিষয়, খুবই কমন ইকোনমিক তোমার কন্ডিশন এখানে দেখা যাচ্ছে। তাই একে সম্পদ না বলে অনেক ক্ষেত্রে বোঝা বা সমস্যা হিসাবে গণ্য বা কাউন্ট করা হয়। গ নাম্বারে দেখি, উদ্দীপকে পরিবেশ দূষণের কোন বিষয়টির কথা বলা হচ্ছে? এখানে কি দেখতেছি, বেশি ফসলের আশায় তারা কি কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছে, যেটা আমাদের শরীরের জন্য, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। গ নাম্বারে কি, উদ্দীপকে পরিবেশ দূষণের অন্যতম প্রধান দিক মাটি দূষণের কথা বলা হচ্ছে। তার কারণ কি, যে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করতেছে, এটা সেই জমিকে, সেই মাটিকে আরো বেশি দূষিত করতেছে। এটা কোন ধরনের উদাহরণ? মাটি দূষণের উদাহরণ। এবং এই মাটিতে স্বাভাবিকভাবে পরবর্তীতে চাষাবাদ খুব একটা ভালো হবে না। আবার হলো এই মাটি থেকে যে পানি হচ্ছে, মানে এই মাটিতে যখন দেখা গেলো বৃষ্টির পানি পড়বে বা হলো গিয়ে তোমার বন্যার পানি আসবে, তখন সেই পানিটা যখন কোনো জলাশয়ে পড়বে, সেই পানিও কিন্তু দূষিত হয়ে যাবে। এবং সেই পানি, যেই সব প্রাণী, সে পানিতে যেসব প্রাণী থাকবে বা যেসব হলো গিয়ে উদ্ভিদ জন্মাবে, তারা কিন্তু দূষিত হবে।
আচ্ছা, তাহলে কোনটাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে মাটি দূষণকে বোঝাচ্ছে। এখানে সেই জিনিসগুলো বলা আছে দেখো। মাটি দূষণ হলো মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের এমন পরিবর্তন যা উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। কৃষিতে অধিক ফলনের আশায় অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করলে মাটির উর্বরতা কি নষ্ট হয় এবং উপকারী অণুজীব মারা যায়, যেগুলো আসলে আমাদের জন্য, সেই ফসলের জন্য, প্রাণীদের জন্য ভালো, সেই অণুজীবগুলা মারা যাচ্ছে, যা মূলত মাটি দূষণের প্রধান কারণ। এছাড়াও শিল্প বর্জ্য ও গৃহস্থলী বর্জ্য অপরিকল্পিতভাবে যে মাটিতে আমরা ফেলতেছি, এটাও কিন্তু মাটি দূষণের অন্যতম কারণ। এরপরে উদ্দীপকের কথা বলা আছে এবং এটার সাথে কিভাবে মাটি দূষণ সম্পর্কিত সেই বিষয়টা এখানে লাস্টলি বলা। অতএব আমরা কি দেখতেছি? উদ্দীপকের বর্ণিত পরিস্থিতির সাথে সরাসরি সম্পৃক্ত, সেই সাথে কৃষকের এই অসচেতন কর্মকাণ্ডে উদ্দীপকের মাটি দূষণের মূল কারণ হিসাবে প্রতিফলিত হচ্ছে। তাহলে এভাবে যদি একটা প্রশ্নের উত্তর লেখো, তাহলে কিন্তু 3-3 নিশ্চিত। আর যদি তুমি জাস্ট এইখানে কোন জিনিসটা জানতে চাইছে বা কোন জিনিসটার কথা জিজ্ঞাসা করতে সেটা বলো, এবং তারপরে যা আছে তুমি যদি মানে মোটামুটিও লিখে আসতে পারো, তাহলে কিন্তু এই নাম্বারে 3-এর ভিতরে 2 পাবা মোটামুটি শিওর। আর মোটামুটি ভালো লিখে আসতে পারলে 2.5। আর এরকম যেভাবে দেওয়া আছে মানে সুন্দর করে স্ট্রাকচার্ড ওয়েতে একদম হলো গিয়ে নিয়মানুবার মানে নিয়ম মেনে যখন তুমি লিখবা, তখন এখানে 3-এর কম আসলে দেওয়ার কোনো সুযোগই নাই। নাম্বারে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি প্রতিরোধের জন্য কি করণীয়, মানে মাটি দূষণের জন্য বা পরিবেশ দূষণের জন্য আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি, সেটা কি? সেটা হলো গিয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মানে তাদেরকে বলা যে আপনারা যেটা করতেছেন আপনারা না বুঝে করতেছেন, এখানে কিন্তু আপনাদের আসলে ক্ষতিই হচ্ছে। কারণ এই ফসলগুলার মান ভালো হচ্ছে না, এই ফসলগুলা পরবর্তীতে আপনার কাছ থেকে হয়তো নিবেও না। আবার এই ফসলগুলো যে আপনি খাবেন, আপনার পরিবার খাবেন, তারা তো কি খাচ্ছে? এক হিসাবে বিষ খাচ্ছে। এভাবে তাদের মধ্যে আমাদের সচেতনতা বোঝানো দরকার, বা বলতে চাই যে আপনি তো মানুষকে খাওয়াচ্ছেন, মানুষকে বিষ খাওয়াচ্ছেন, বা এটার মাধ্যমে তো আপনার হলো আপনি নৈতিকভাবে ঠিক কাজ করতেছেন না, বা সরকার যদি জেনে যায় তাহলে জরিমানা হবে। বা হলো গিয়ে বেশিরভাগ কৃষকই কি একটু ধর্মভীরু থাকে, তাদেরকে যদি বলা হয় যে এটা করলে আপনার পাপ হবে বা আখিরাতে আপনার কি হবে, যে এটার জবাবদিহিতা করতে হবে, এই বিষয়ে যদি এভাবে যদি তাদের বলা হয়, তারা দেখা যাবে যে হয়তো অনেকাংশে কমাবে। তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদের মধ্যে পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি তাদের মধ্যে নিশ্চিত করতে হবে, মানে এমন ধরনের চাষাবাদ তাদেরকে ইমপ্লিমেন্ট করা বা তাদেরকে জানানো, যার মাধ্যমে কি যেটা পরিবেশের ক্ষতি করবে না, উল্টো পরিবেশের ভালো করবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। মাটি দূষণ প্রতিরোধ করা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাটি হলো সকল প্রাণের আধার, তাই মাটির স্বাস্থ্য নষ্ট হলে তার প্রভাব সরাসরি খাদ্য শৃঙ্খল এবং মানব দেহের উপরে পড়ে। ক্রমবর্ধমান জনসংখ্যায় খাদ্য চাহিদা মেটাতে গিয়ে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার যে ব্যবহার করা হচ্ছে, তা কি মাটির দীর্ঘমেয়াদী উর্বরতা বা ফার্টিলিটিকে হ্রাস করতেছে বা কমাচ্ছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এখানে উদ্দীপকে কি হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এরপর দেখো লাস্ট মেসেজে, মাটি দূষণ প্রতিরোধে কেবল ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট না, মানে ব্যক্তিগতভাবে বা কৃষক সচেতন হবে বা আমি তুমি সচেতন হবে এটা না, এখানে সরকারি পর্যায়েরও কিন্তু কাজ আছে। সরকার যদি কঠোর হয় তাহলে কিন্তু কৃষকের এই কাজগুলো কমাই দিবে। সরকার পর্যায়ের কঠোর নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এখানে প্রয়োজন। কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি প্রশিক্ষণ প্রদান করতে হবে, যেটা বলতেছিলাম যে একে আধুনিক হতে হবে, তারপর পরিবেশ বান্ধব হতে হবে, যাতে তারা মাটির স্বাস্থ্য রক্ষা করে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে পারে। এছাড়া শিল্প বর্জ্য বা প্লাস্টিক বর্জ্য মাটিতে যে ফেলা হয়, এটার মাধ্যমে কিন্তু মাটির মান দূষিত হয়, তাহলে বা মাটি দূষণ হয়। তাই এই বিষয়গুলো কন্ট্রোলে আনতে হবে। দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় নিলে মাটির উর্বরতা রক্ষা না করলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়বে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটি দূষণ রোধে সমন্বিত ও বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা কি সময়ের দাবি। পরের সৃজনশীলটা যদি আমরা দেখি, যে 3 নাম্বার সৃজনশীল, যেটা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসেছিল। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1957-58 শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম নামের একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা হয়। তাহলে স্বাভাবিকভাবে বুঝতেছি সমাজবিজ্ঞান বিভাগের কথা বলতেছে। জনাব উক্ত বিভাগের 1958 সালে দায়িত্ব নেন, ওনাকে বাংলাদেশের উক্ত বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে এখানে কার কথা বলতেছে? এই যে সাহেব যিনি, তিনি হলেন ডক্টর এ কে নাজমুল করিম। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি এমসিকিউ দেখছি। উদ্দীপকে কোন বিষয়ের বিভাগের কথা
বলছে। আর খ, ক্লড লেভি স্ট্রস সম্পর্কে যা জানো লেখো। তাহলে প্রথমে কার কথা বলছে? সমাজবিজ্ঞানের কথা বলতেছে। ক্লড লেভি স্ট্রস ছিলেন একজন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী। এটা কিন্তু আমরা আগেও দেখছি, নৃবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী, মূলত ছিলেন নৃবিজ্ঞানী, যিনি মূলত কাঠামোবাদের প্রবক্তা হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। ক্লড লেভি স্ট্রস সমাজ ও সংস্কৃতি বিশ্লেষণে কাঠামোবাদী বা ফাংশনালিস্ট পার্সপেক্টিভ বা থিওরি প্রয়োগ করেন, এবং তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কি দ্য এলিমেন্টারি স্ট্রাকচার অফ কিনশিপ, দ্য এলিমেন্টারি স্ট্রাকচার অফ কিনশিপ এবং স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি অন্যতম ছিলেন। তিনি মূলত মানুষের চিন্তার অন্তর্নিহিত কাঠামো এবং মিথ বা পুরাণের গঠন নিয়ে গবেষণা করেছেন, যে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের তাত্ত্বিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার পাশাপাশি তিনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং এই বিভাগের প্রথম অধ্যাপক হিসাবে কিন্তু তিনি নিয়োজিত হন। গ নাম্বারে উদ্দীপকে যে বিজ্ঞানের কথা বলা হয়েছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিবরণ ব্যাখ্যা করো। এটা হলো গিয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেটা 1957-58 সেশনে স্বতন্ত্র বিভাগ হিসাবে প্রতিষ্ঠা পায়, স্বতন্ত্র বিভাগ হিসাবে প্রতিষ্ঠা পায় 57-58 শিক্ষাবর্ষে। এটা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয়। তারপরে দর্শন এবং অর্থনীতি বিভাগের অধীনে সমাজবিজ্ঞান পাঠদান হতো কি হিসাবে? কোর্স হিসাবে। কি হিসাবে? কোর্স হিসাবে। কি হিসাবে? কোর্স হিসাবে। আচ্ছা, 1950-এর দশকে ইউনেস্কোর বিশেষজ্ঞ ডক্টর পিয়েরে বোসাইনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগ করার সম্ভাব্যতা যাচাই করেন। অবশেষে 1957-58 শিক্ষাবর্ষে ইউনেস্কো সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায়। ঘ নাম্বারে কি বলতেছে? যে ব্যক্তি উদ্দীপকে এ কেন বাংলাদেশের এ বিজ্ঞানের জনক বলা হয়? তাহলে উদ্দীপকের একে নাজমুল করিমকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়? এটা আমরা দেখি। তার কারণ হলো তিনি যেই সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন এবং এর তাত্ত্বিক ও গবেষণামূলক বিকাশে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়। এবং বিভাগটা যখন প্রতিষ্ঠা হচ্ছিল পিয়েরে বোসাইন এবং ইউনেস্কোর সহযোগিতায়, তখন কিন্তু ডক্টর একে নাজমুল করিমও সেখানে ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রথম মুসলিম এবং প্রথম বাঙালি শিক্ষক এবং চেয়ারপারসন বা বিভাগীয় প্রধান হিসাবেও কিন্তু নিয়োগ পান। ডক্টর একে নাজমুল করিম 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, বরং বাংলাদেশের সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করার প্রধান কারিগর ছিলেন। তার গবেষণার মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলার সমাজ কাঠামোর বিবর্তন। মানে তিনি মূলত এই বিষয়ে তার স্পেশালিটি ছিল, বা এই বিষয়ে তিনি গবেষণা করেছেন বাংলার সমাজ কাঠামো ওর বিবর্তন। তার গুরুত্বপূর্ণ বইগুলোর বিষয় যদি আমরা দেখি, যে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়ান পাকিস্তান, তারপরে ইন্ডিয়া পাকিস্তানের বাংলাদেশ, পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে যায়, এটা তার লেখা অন্যতম গুরুত্বপূর্ণ বই। এর বাদেও তার আরও বেশ কিছু বই আছে, যেরকম ভূত ও ভবিষ্যৎ আছে, সমাজবিজ্ঞান সমীক্ষা আছে, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে। ডক্টর একে নাজমুল করিমের নেতৃত্বেই বাংলাদেশের সমাজবিজ্ঞান একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি পায়। তিনি এদেশের সমাজ ব্যবস্থাকে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করার জন্য সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল যেই হলো ক্লাস বা সোশ্যাল স্ট্রাকচার, এই বিষয়ে কিন্তু আমরা আমাদের আলাদা স্পেসিফিক ক্লাস আছে, দেখে নিতে পারো। ক্ষমতার কাঠামো, পাওয়ার স্ট্রাকচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে নিয়ে আসেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় সমাজবিজ্ঞান বিভাগটি সমৃদ্ধ হয় এবং পরবর্তী প্রজন্মের সমাজবিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে। বস্তুত বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার সূচনা, প্রসার এবং তাত্ত্বিক ভিত্তি নির্মাণে ডক্টর একে নাজমুল করিম একক ও অনন্য ভূমিকার কারণে তাকে এদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। 4 নাম্বার সৃজনশীল আমরা দেখি, ঢাকা কলেজ থেকে রুবিনাদের গ্রামে সবার হাতে স্মার্টফোন, উচ্চতর গতির ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, ফলে তারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য সেবা ইত্যাদি ক্ষেত্রে নানান সুবিধা ভোগ করতে পারছে। তাহলে কিসের সুবিধার্থে? টেকনোলজি, মোবাইল ফোন, ইন্টারনেট, এইসবের সুবিধার্থে। কিন্তু সমস্যা হলো, এসব ব্যবহার করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে, মেয়েদের সাইবার বুলিং করছে। এসব ব্যবহার করে গ্রামে আরও নানা অপসংস্কৃতির চর্চা হচ্ছে। তাহলে এক কথায় তথ্য প্রযুক্তির হলো গিয়ে তোমার সুবিধা এবং অসুবিধা বিষয়টা এখানে এসেছে। নৃগোষ্ঠী কি? নৃগোষ্ঠী হলো এমন একদল মানুষ যারা বংশগতভাবে নির্দিষ্ট কিছু সাধারণ শারীরিক বৈশিষ্ট্যর বা দৈহিক লক্ষণের অধিকারী, তাদেরকে বলে নৃগোষ্ঠী বা এথনিক গ্রুপ।
এথনিক গ্রুপ। শহুরে মানুষেরা অনেকটাই আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড। তার কারণ কি? তারা এখানে মনে করে যান্ত্রিক জীবনে বসবাস করে, তারা এখানে যান্ত্রিক জীবনে বসবাস করে এবং নিজেদের জীবন যাপনে, তারা নিজেদের জীবন যাপনে যা হচ্ছে যা করতেছে তাদের একদম চেনা জানা লোক বাদে কোনো কিছুই এভাবে কেয়ার করে না। যেরকম যারা শহরে বসবাস করে, এমনও দেখা যায় যে যেই ফ্ল্যাটে তারা থাকতেছে, তাদের সামনের ফ্ল্যাটে কে থাকতেছে জানে না। ওইখানে দেখা গেল যে একজন বৃদ্ধ মহিলা আছে, মরে 2-3 দিন পরে রয়েছে, তারপরও কেউ আসলে মানে জানেও না বা কেয়ারও করতেছে না যে তাকে দেখলাম না, কোনো সমস্যা কিনা, ওইখানে আদৌ কেউ থাকে কিনা সেটাও জানে কিনা সন্দেহ মানুষ। শহরে এরকম অবস্থা। শহরে মানুষের পাশাপাশি শহুরে মানুষেরা পাশাপাশি বাস করলেও তাদের মধ্যে তেমন পরিচয় সহযোগিতা সম্পর্ক থাকে না বলে এরা আত্মকেন্দ্রিক হয়। এই যেখানে ডিরেক্ট এক লাইনে বলা আছে। শহর হচ্ছে গতিময় ও নিত্য পরিবর্তনশীল বিকাশমুখী জীবনধারার মূর্ত প্রতীক। শহুরে মানুষের সবাই যার যার কাজে নিয়ে ব্যস্ত থাকে। এই কারণে শহুরে মানুষদের সামাজিক সম্পর্ক এতটা কি অন্তরঙ্গ বা অত গ্রামের বা হলো কি যারা গ্রামীণ জীবন যাপন করে তাদের মতো অতটা কি একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড না। গ্রামে কার বাড়িতে কখন কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু মোটামুটি সবাই জানে, শহরের ক্ষেত্রে কিন্তু সেটা বলা যায় না। তাই বলা যায় শহরে মানুষেরা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। গ নাম্বার, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি সংস্কৃতি বিষয়ক কোন তত্ত্বটিকে নির্দেশ করছে? যেটাকে নির্দেশ করছে সেটা হলো কালচারাল ল্যাগ। সংস্কৃতি নিয়ে বলতে গেলে যেই থিওরিটাই তোমাদের বইয়ে আছে এবং বারবার যেটা নিয়ে প্রশ্ন আসে সেটা হলো কালচারাল ল্যাগ। সেটা কি? কালচারাল ল্যাগ। এবং এই যেটার বাংলা কি? বাংলা হলো সাংস্কৃতিক ব্যবধান। এবং এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন উইলিয়াম এফ অকবার্ন, এটা সংজ্ঞা দিয়েছেন। সংস্কৃতির বস্তুগত উপাদান যখন অবস্তুগত উপাদানের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় তখন এই দুয়ের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়, সেটাকেই কি কালচারাল ল্যাগ বলে। যেটাকে কি বলে? কালচারাল ল্যাগ বলে। মনে করো যে এইটা তোমার সংস্কৃতি বা কোনো সংস্কৃতির বস্তুগত উপাদান, তাহলে সেটা এইখান থেকে এ থেকে বি পর্যায়ে আসছে। আর অবস্তুগত উপাদান এইখানে এ থেকে A1 থেকে মনে করো যে B1 পর্যায়ে আসছে। তাহলে দেখো এই দুইটার ভিতরে একটা গ্যাপ আছে না, একটা দূরত্ব আছে না? তাহলে দেখো বস্তুগত সংস্কৃতি যত দূরে গেছে, সাংস্কৃতিক তারপর অবস্তুগত সংস্কৃতি কি তত দূরে গেছে? যাইতে পারে না। তাহলে তাদের ভিতরে যে একটা পার্থক্য আছে, তাদের ভিতরে যে একটা দূরত্ব আছে, এটাকেই বলা হয় কালচারাল ল্যাগ। এটাকেই বলা হয় কালচারাল ল্যাগ। যেরকম আমরা অনলাইনে যারা গেম টেম খেলো তারা অনেক সময় দেখো না যে তোমার কি হচ্ছে, যে ক্যারেক্টার হলো ঠিক মতো মুভ করতেছে না, একটা স্থির হয়ে আছে, তারপর হঠাৎ করে দেখা যায় যে ক্যারেক্টার আগায় গেছে, তাই না? বা হলো গিয়ে ভিডিও আসতেছে কিন্তু অডিও একটু দেরি হচ্ছে, বা অডিও আসতেছে ভিডিও একটু দেরি হচ্ছে, তাহলে এইগুলাকে আমরা কি বলি? বা কোনো জিনিস দেখা গেল যে একটা ভিডিও তুমি দেখতেছো, অনলাইনে ভিডিও দেখতে দেখতে সেটা জাস্ট লোডিং হচ্ছে, আমরা তখন কি বলি? বলি যে ল্যাগ হচ্ছে। এই হলো সেই কালচারাল ল্যাগ। আচ্ছা, অর্থাৎ প্রযুক্তি বা যন্ত্রপাতির উন্নয়ন ঘটলো, প্রযুক্তি এবং যন্ত্রপাতির উন্নয়ন ঘটছে, যেটা আমরা দেখতেছি যে মানুষজন অনলাইনে কথাবার্তা বলতেছে, তথ্য প্রযুক্তি ইউজ করতেছে, এগুলো ঘটছে ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে ওই লেভেলে মানুষের চিন্তাধারা, আচার আচরণ কিংবা মূল্যবোধের পরিবর্তন হয় নাই। যখন না ঘটবে তখন কি হবে? মানুষের ভিতরে ভারসাম্যহীনতা বা বিশৃঙ্খলা দেখা যাবে, যেটাকেই সমাজবিজ্ঞানের ভাষায় কি বলে? সাংস্কৃতিক ব্যবধান বা কালচারাল ল্যাগ। উদ্দীপকে দেখা যায় রুবিনাদের গ্রামে স্মার্টফোন, উচ্চগতির ইন্টারনেটের মতো বস্তুগত সাংস্কৃতিক ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের সঠিক নিয়ম বা শিষ্টাচার বা নৈতিকতা বা অবস্তুগত সংস্কৃতি মানুষের মধ্যে সেই অনুপাতে গড়ে ওঠেনি, তাই না? তাহলে মোবাইল ফোন আসছে ঠিকই, টেকনোলজি আসছে ঠিকই, কিন্তু এই টেকনোলজি ব্যবহারের মতো যে স্কিল বা যোগ্যতা দরকার সেটা কিন্তু তাদের মধ্যে আসে নাই। তাহলে বস্তুগত সংস্কৃতি মানে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, 5G, ই সিম, মাইক্রো সিম, ম্যাক্রো সিম, যাই বলো না কেন সব আসছে, এটা বস্তুগত উপাদান, এটা চলে আসছে এই জায়গাটায়। কিন্তু অবস্তুগত সংস্কৃতি মানে ওইটা চালানোর জন্য যে জ্ঞান বা দক্ষতা সেটা কিন্তু সমান পর্যায়ে নেই, সেটা কি আর একটু কম পর্যায়ে আছে। তাহলে মাঝখানের যেই ফাঁকা জায়গাটা, এটা তাদের মধ্যে যে মেলবন্ধন ঘটতে বাধা দিচ্ছে, এটাই কালচারাল ল্যাগ। ফলে মানুষ প্রযুক্তির সুফল পাওয়ার পাশাপাশি গুজব ছড়ানো বা সাইবার বুলিং এর মতো নেতিবাচক বা নেগেটিভ কাজে লিপ্ত হচ্ছে। বস্তুগত সংস্কৃতির সাথে তাল মিলিয়ে অবস্তুগত সংস্কৃতি পরিবর্তন হয়, এখানে সুস্পষ্ট সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রায়োগিক দিক পরিলক্ষিত হচ্ছে।
ঘ নাম্বারে কি দেখি, উদ্দীপকে বর্ণিত সমস্যা মোকাবেলায় কি ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো। মানে এই যে মানুষের ভিতরে যে কালচারাল ল্যাগ আমরা দেখতেছি, এই কালচারাল ল্যাগ দূর করতে কি করতে পারি আমরা, সেটাই এখন দেখব। উদ্দীপকের বর্ণিত সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, তাহলে মূলত আমাদের কি লাগবে, সচেতনতা লাগবে। তারপরে কি, নৈতিক ও সামাজিক মূল্যবোধের প্রসারের মতো সামাজিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করি। তাহলে একই সাথে দেখো, তোমার সচেতনতা বৃদ্ধি করতে হবে যে এইটা ফেক, এইটা রিয়েল, বা মানুষকে সচেতন করতে হবে যে আপনারা হলো গিয়ে মজার ছলে বা কাউকে কাউকে ফাঁদে ফেলানোর জন্য যেরকম ফেক নিউজ প্রচার করতেছেন, এরকম করা যাবে না। তারপর কি, নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে, বলতে হবে যে ভাই আপনি যেটা করতেছেন এটা তো ঠিক না, এর মাধ্যমে মানুষের ক্ষতি হচ্ছে, তাই না? আবার মানুষকে কি, মানুষকে স্কিলড করা, মানুষকে দক্ষতা বা মানুষকে দক্ষ করে তোলা, যেন মানুষ হলো এই তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ইউজ করে, এবং মানুষ যখন দক্ষ হবে তখন সে বুঝতে পারবে আসলেই কোনটা ঠিক, আসলে কোনটা বেঠিক, এবং কোনটা কি করা দরকার না করা দরকার। তাহলে এই বিষয়গুলো দরকার আমাদের জানা। সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন জরুরি। কেবল আইন বা কঠোর শাসন দিয়ে প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব নয়, বরং সামাজিক প্রতিরোধের মাধ্যমে অপসংস্কৃতি বা কি এই সাইবার অপরাধ দূর করা সম্ভব। কিসের মাধ্যমে? সামাজিক প্রতিরোধের মাধ্যমে এটা সম্ভব। উদ্দীপকের গ্রামে কি হয়েছে না হয়েছে আমরা দেখতেছি, এবং এখানে কি, এখানে উঠান বৈঠক আমরা করতে পারি, আমরা সচেতনতামূলক সভা করতে পারি, আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তির নৈতিক ব্যবহার বিষয়ক পাঠদান শুরু করার মাধ্যমে এইগুলা করা যেতে পারে। আবার এই যে আইসিটি যে বই ক্লাস 9 থেকে এইচএসসি পর্যন্ত আছে, সে আইসিটি বইটাকে যুগোপযোগী করা এবং এমনভাবে তৈরি করা যেন এইখান থেকে আসলে মানুষ শিখতে পারে এবং এর মাধ্যমে যেন মানুষের ক্ষতি না হয়। এছাড়া গ্রামের বয়োজ্যেষ্ঠ তরুণদের সমন্বয়ে সামাজিক নজরদারি কমিটি করা যেতে পারে, যারা অপসংস্কৃতি রোধ করবে। মানে সমাজে কোনো খারাপ সংস্কৃতির উদয় ঘটলে তারা কি সেখানে একটা অ্যাকশন নিবে যেন এই জিনিসটা পরবর্তীতে না হয় বা এটা যেন ছড়ায় পড়তে না পারে। অভিভাবকদের কিন্তু সচেতন হওয়াও জরুরি, যাতে তাদের সন্তানরা ইন্টারনেটে খারাপ কাজে ব্যবহার না করতে পারে এবং ভালো কাজে ব্যবহার করে। এই জন্য কি গার্জিয়ানদের নজরদারি কিন্তু খুব দরকার। পরিশেষে বলা যায়, প্রযুক্তির সুফলকে টেকসই করতে হলে এর কুফল সম্পর্কে সমাজকে সচেতন করতে হবে। মানে সমাজকে যদি তুমি নাই বলো এই জিনিসটা খারাপ, সমাজ তো বুঝবে না, সমাজ তো মনে করবে যে এটাও ভালো, তাহলে এটাও ভালো, এটা ভালো না হলেও এটা নর্মাল। কিন্তু এই নির্দিষ্ট অ্যাক্ট তাকে যে খারাপ, যে মনে করো অনলাইনে সাইবার বুলিং করতেছে, মেয়েদেরকে খারাপ কথা হর হামেশা ফেসবুকের কমেন্টে বলতেছে, শেয়ার করে ক্যাপশন দিয়ে বলতেছে, বা হলোকে পোস্ট করতেছে, তাদেরকে বুঝাইতে হবে যে এই জিনিসটা খারাপ। এবং কেবলমাত্র এই জিনিসটা খারাপ এটা বুঝাইলে পর্যন্ত হবে না, কারণ অনেকেই তো বুঝে অনেক কিছু তারপরে করে। তাদেরকে এইটা বলতে হবে যে তুমি যদি এরকম করো তাহলে তো কিন্তু তোমাকে সাইবার মামলায়, যখন সাইবার ক্রাইম মামলায় যখন মামলা করবে, তখন কিন্তু সুন্দর মতো পুলিশ র্যাব এসে তোমারে তুলে ধরে নিয়ে যাবে, তাই না? এই ধরনের বিষয়গুলো বলতে তাদেরকে সচেতন করতে হবে। তোমারও তো বাসায় মা বোন আছে, বা তুমি যে এই বিষয়টা করতো সেটা তোমার পরিবার যদি জেনে যায় তাহলে কি হবে না হবে তাদের কথা একবার চিন্তা করো। বা এর ফলে দেখা গেল যে তুমি পড়াশোনায় ঠিক মতো করতে পারবা না। আমাদের নিজেরই এক ক্লাসমেট, সে হলো ফেসবুকে মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলছিল বলে তার কিন্তু 1 বছরের সাজা হয়েছে। সে হলো 1 বছর বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবে না, এমনকি আমাদের সাথে ক্লাসও করতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। মানে 1 বছর মানে লিটারেলি লস। একাডেমিক লস তো 1 বছরের, কিন্তু যারা ওকে চিনে তাদের মনে করে এক ধরনের মান সম্মান চলে গেছে, যে ওই লোকের সামনে বা ওদের সামনে কিন্তু আর সে দাঁড়াইতে পারবে না। এটা কিন্তু রিয়েল স্টোরি। তাহলে দেখো, এই ধরনের এইভাবে কিন্তু মানুষকে সচেতন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই গেল আরেকটা সিকিউ। তো চলো পরের সিকিউ আমরা যাই। 5 নাম্বার সৃজনশীলটা হলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ঢাকা থেকে না একটা প্রশ্ন। মিথিলা তার বাবা মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যায়। বাড়ির পাশে ঐতিহাসিক পানাম নগরী, মানে আমরা বুঝতেছি সোনারগাঁয়ের কথা বলতেছে। তারপরে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত 400 বছরের প্রাচীন এই নগরে ধ্বংসাবশেষ দেখে মিথিলা রোমাঞ্চিত হয়। সারি সারি ছোট বড় ভগ্নপ্রায় অট্টালিকা, সুপ্রস্ত রাস্তা, সড়কবাতি, অ্যাসেম্বলি হল, স্নানাগার, সুদৃশ্য প্রাসাদের প্রভৃতি নিদর্শন সময়ের সাথে মিথিলা অন্য একটি সভ্যতার মিল খুঁজে পায়। তাহলে কৃষির আবিষ্কার হয় কোন যুগে? আমরা তো জানি যে যুগ মোটামুটি হলো গিয়ে 5টা। একটা হলো হান্টিং অ্যান্ড গ্যাদারিং যুগ আর কি, যখন মানুষজন শিকার করতো এবং ফল ফুল গাছপালা থেকে কেটে খেত। তারপর হলো কি তোমার হর্টিকালচারাল অ্যান্ড প্যাস্টোরাল যুগ, যখন মানুষ হলো
হাতের মাধ্যমে, মানে তখন মানে মাটি খোবানোর জন্য এক্স বা হলো এই ধরনের কোনো তোমার লোহার কোনো বিষয় আবিষ্কার হয় নাই। তখন মানুষজন দেখা যেত যে হাত দিয়েই মাটি যতটুকু করতে পারতো ওইখানে বীজ রেখে চাষাবাদ করতো। ওইটাকে আসলে কৃষি বলা যায় না, কারণ মাটি কর্ষণ করা হতো না বলতে গেলে তখন। তারপরে ওইটার সাথে সাথেই যে তাহলে হর্টিকালচারাল অ্যান্ড প্যাস্টোরাল যুগ, মানে এজ আর কি, যে সময় হলো গিয়ে মানুষ দেখা যায় যে পালের পর পাল গরু ছাগল ভেড়া নিয়ে বিভিন্ন এলাকা হলো গিয়ে চষে বেড়াতো। তারপর আসতেছে যে কৃষি যুগ, তার বা এগ্রিকালচারাল এজ বা পিরিয়ড, তারপর ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড, তারপর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড আর কি। তাহলে এখানে কৃষি যুগ কোন সময় আবিষ্কার হয়? নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কার হয়। আচ্ছা, তারপরে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি? প্রাচীন প্রস্তর যুগ যুগ বা প্যালিলিওথিক যুগ হলো মানব সভ্যতার আদিমতম পর্যায়। মানে এর আগে ছিল না, যখন মানুষ পাথরের অমসৃণ বা স্থূল হাতিয়ার ব্যবহার করতো, মানে পাথর দিয়ে তারা হাতিয়ার ব্যবহার করতো, এটা সেলফ ডিফেন্স বা প্রাণী শিকারের জন্য বা হলো মাটি কর্ষণ করার জন্য ব্যবহার করতো। প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষ ছিল যাযাবর এবং মূলত খাদ্য সংগ্রহকারী। তারা শিকার ও ফলমূল সংগ্রহের উপর জীবন ধারণ করত এবং স্থায়ী কোনো ঘর বাড়ি তাদের ছিল না। এই যুগের মানুষ আগুনের ব্যবহার শেখে এবং আত্মরক্ষার প্রয়োজনে দলবদ্ধভাবে বসবাস শুরু করে, যা সামাজিক জীবনের প্রাথমিক ভিত্তি তৈরি করে। গ নাম্বার, উদ্দীপকের পানাম নগরীর সাথে তোমার পঠিত কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? এটার সাথে যে সভ্যতার সাদৃশ্য রয়েছে সেটা হলো সিন্ধু সভ্যতা। মানে পাকিস্তানের, মানে বর্তমান পাকিস্তানের যে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে ওঠে সিন্ধু সভ্যতার, এটা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার, যেটা হলো কি সিন্ধু সভ্যতা নামে পরিচিত। সিন্ধু সভ্যতাকে মহেঞ্জোদারো সভ্যতা বা হরপ্পা সভ্যতাও বলা হয়। মহেঞ্জোদারো সভ্যতা বা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা একই জিনিস। বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টেগোমরি জেলায় হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়, এবং দুইটা মিলেই তোমার সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে কি ছিল? বিভিন্ন আকৃতির অট্টালিকা, মানে বিল্ডিং, সুপ্রস্ত রাস্তা, হলঘর, বৃহৎ আকৃতির স্নানাগার, মানে যেখানে গোসল করে গোসলখানা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, বড় আকারে প্রাসাদ ইত্যাদি কিন্তু আমরা এই সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে একটা আঁচ পাই। সিন্ধু সভ্যতার স্বাস্থ্যকর নাগরিক পরিবেশ সৃষ্টি করার জন্য পুরো নগর জুড়ে কি ছিল? স্নানাগার ছিল, শস্যাগার ছিল, পরিকল্পিত বায়ু প্রণালী ছিল, মানে বর্তমানে যে ড্রেনেজ ব্যবস্থা সেটা, উন্নত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপন করেছিল। এটার সাথে এই যে আমাদের উদ্দীপকের মিথিলার দেখা পানাম নগরের কি সিমিলারিটিস বা সাদৃশ্য আমরা দেখতে পারি। ঘ নাম্বারে কি বলতেছে? উদ্দীপকে উল্লেখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সময়ের সমাজ ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। মানে ওই সময়ের তোমার সামাজিক এবং ঐতিহাসিক অবস্থা কি ছিল সেটা ব্যাখ্যা করতে বলছে। উদ্দীপকে বর্ণিত পানাম নগরের ছোট বড় ভগ্ন প্রায় অট্টালিকা, সুপ্রস্ত রাস্তা, সড়কবাতি, অ্যাসেম্বলি হল, স্নানাগার ও সদৃশ্য প্রাসাদ প্রভৃতি দ্বারা সিন্ধু সভ্যতা প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে কি করতেছে? ইঙ্গিত করতেছে। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাজ ঐতিহাসিক গুরুত্ব কি? অপরিসীম। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় যে আর্য সভ্যতার আগেও, মানে এই যে আর্য সভ্যতা যেটা, মানে আর্যরা এখানে আসছিল এরকম আর কি, আর্য সভ্যতার আগেও উপমহাদেশে উন্নত নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। এই সভ্যতায় কেবল মহেঞ্জোদারো ও হরপ্পার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা সিন্ধুর অন্যান্য যেসব অঞ্চল যেরকম হায়দ্রাবাদ, জাকিবাদ পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল। কিন্তু সব থেকে যেটা হলো গিয়ে তোমার মানে মনে রাখার মতো, মনে করার মতো, সেটা হলো মহেঞ্জোদারো এবং হরপ্পা যে সভ্যতা সেটা। উদ্দীপকে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উল্লেখ রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় বর্তমানে আমরা যে আধুনিক নগর সভ্যতা বা আধুনিক জীবনযাপন করি সেগুলো স্ট্রাকচার কিন্তু ওই সময় ছিল। এই সভ্যতার নগরগুলোর মতোই আধুনিক শহরগুলোতে কি ছিল? অট্টালিকা ছিল, সুপ্রস্ত রাস্তা ছিল, সড়কবাতি ছিল, অ্যাসেম্বলি হল ছিল ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতে পারি। বস্তুত সিন্ধু সভ্যতার আদিবাসী বা দ্রাবিড়দের মধ্যে প্রথা ছিল, রীতিনীতি ছিল, নির্মাণ কৌশল ছিল, যেগুলো আর্যরা গ্রহণ করেছিল। মানে আমরা মনে করে থাকি যে আর্যরা বা ইউরাল পর্বত থেকে যারা আসছে তারাই হয়তো ভালো সভ্যতা বা ভালো জিনিসপত্র নিয়ে আসছে, তা না। এই ভারতীয় উপমহাদেশেও আগে এরকম উৎকৃষ্ট এবং অনুকরণীয় সভ্যতা ছিল যেগুলা আর্যরাও
গ্রহণ করেছে, যা বিবর্তিত হতে হতে বর্তমানে ভারতীয় যেই সমাজ ব্যবস্থা এটাই গড়ে উঠেছে। 6 নাম্বার, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের প্রশ্ন। অত্যাচারী শাসকেরা মানুষের ভাষা বর্ণের উপর আঘাত করে, মাতৃভাষার জন্য মানুষ নেমে আসে রাজপথে, হরতাল, ধর্মঘট, মিছিল, মিটিংয়ের মাধ্যমে চলে প্রতিবাদ, শহীদ হয় অনেক ছাত্র জনতা, অবশেষে জাতিটি নিজেদের ভাষায় অধিকার ফিরে পায়, একই সাথে ভাষার আন্তর্জাতিক মর্যাদাও পায়। এরই ধারাবাহিকতায় জনপদটি স্বাধীনতা লাভ করে। এই জিনিস তোমরা ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত তো পড়ছই, আবার তোমাদের যাদের ইতিহাস আছে, পৌরনীতি আছে, বেশিরভাগেরই আছে, তারাও কিন্তু এই আজকের আলোচ্য বিষয়টা জানো। এর জন্য এখানে বেশি ডিপে যাব না। 6 দফা কখন উত্থাপন করা হয়? যুক্তফ্রন্ট নির্বাচন বলতে কি বুঝো? 6 দফা 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা উত্থাপন করে। আমরা সবাই জানি যুক্তফ্রন্ট নির্বাচন বলতে 1954 সালে কয়েকটি দল মিলে, মূলত তোমার 5টি দল মিলে যে একটা নির্বাচন করে, বা 1953 সালে 5টি দল গঠন করা হয়, এবং 1954 সালে 4টি দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করে। যেহেতু তারা একত্রিত হয় 4টা দল, এর জন্য এটাকে বলে যুক্তফ্রন্ট। এবং এই যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালিদের একটা বড় বা প্রথম একটা বড় তোমার পলিটিক্যাল বিজয় হিসাবে এটাকে দেখা হয়। তারপরে উদ্দীপকে উল্লেখিত আন্দোলনটি প্রেক্ষাপট ব্যাখ্যা করো। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, এটা নিয়ে তো আর আলাদাভাবে কিছু বলার নাই। যে প্রথমে তোমার বলা হয় যে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, তারপরে বলে যে, তারপরে মানে বাঙালিরা বলে যে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, এবং সময়ে সময়ে পাকিস্তানের যে বিভিন্ন শাসক তারা বিভিন্ন সময় বলে যে না, পাকিস্তান বাংলাকে মাতৃভাষার মর্যাদা দেওয়া যাবে না। আবার তারা বিভিন্ন সময়ের পাশাপাশি বলে যে কেবলমাত্র ইংরেজি আর পাকিস্তান হবে, বাংলাকে তারা মর্যাদা দিতে চায় না। আবার বলে যে বাংলা ঠিক আছে, বাংলা তোমরা বলবা ঠিক আছে, কিন্তু হরফ হিসাবে তোমার উর্দু ভাষার যে হরফ, সেই হরফ ব্যবহার করতে হবে। এবং বিভিন্ন সময় বাঙালিদেরকে তারা রাগিয়ে দেয়। এবং 1952 সালে এক পর্যায়ে দেখা যায় যে এইগুলাকে কেন্দ্র করে যখন মাত্রাতিরিক্ত আন্দোলন হচ্ছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, তখন তারা তোমার 144 ধারা এবং হরতাল জারি করে, এবং 144 ধারা ভঙ্গ করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কলা ভবন থেকে যখন হলো একটা মিছিল বের হয়, মিছিলের মূল উদ্দেশ্য ছিল জগন্নাথ হল, তখন হলো বর্তমান যে শহীদ মিনার, সেইখানে তাদের উপর গুলিবর্ষণ করা হয়, এবং সেখানে সালাম, বরকত সহ অন্যান্য ভাষা শহীদেরা কি মারা যায়। এই ঘটনাটাই জাস্ট এখানে বলতে হবে, আর কিচ্ছু না। ঘ নাম্বারে, উদ্দীপকে বর্ণিত আন্দোলনে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেয়। তার কারণ কি? এর কারণ হলো বাঙালিরা বা বাংলাদেশিরা, মানে সেই সময় পূর্ব পাকিস্তানের বাঙালি যারা ছিল, মানে আমরা যারা ছিলাম, নিজেদের স্বাধীনতার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন, সংগ্রাম, মিটিং, মিছিল, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ আমরা ভোগ করে আসছি। কিন্তু এর হলো গিয়ে সর্বপ্রথম যেটা ছিল, যেই দাবিটা নিয়ে বাঙালিরা সর্বপ্রথম মাঠে নামে, রাস্তায় নামে, সেটাই হলো এই যে ভাষা আন্দোলন। এবং এটা তারা প্রথম মাঠে নামে, অবশ্যই ভাষা শহীদেরা মারা যায়, অনেকেই মারা যায়, অনেকেই আহত হয়, নিহত হয়, কিন্তু তারপরও পরবর্তীতে এসে দেখা যায় যে বাংলা ভাষা কিন্তু রাষ্ট্রভাষার মর্যাদা পায়, মানে তাদের আন্দোলন সফল হয়। এবং যেহেতু এটা তাদের প্রথম আন্দোলন ছিল, মানে আমাদের বাঙালিদের প্রথম আন্দোলন ছিল, আমাদের প্রথম বিজয় ছিল, এইখান থেকে ইন্সপিরেশন নিয়ে পরবর্তীতে 1971-এর মহান মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত, সেইখান থেকে 1952 থেকে 1971 পর্যন্ত যত আন্দোলন হয়, যত যুদ্ধ হয়, যত তোমার মানুষজন তাদের দাবি নিয়ে রাস্তায় নামে, সবগুলোরই কিন্তু অনুপ্রেরণা ছিল 1952। তার কারণ এইটাই শুরু, এবং এটা তাদের প্রথম বিজয় ছিল। যেহেতু এটা তাদের প্রথম বিজয়, প্রথম শুরু ছিল, এটাকে তারা ইন্সপিরেশন হিসাবে দেখে। এর জন্য বলা হয় উদ্দীপকে বর্ণিত আন্দোলন মানে ভাষা আন্দোলন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেয়। এটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এবং এটা আমি না বললেও তোমরা আশা করি সবাই জানো, কারণ আমাদের দেশের ইতিহাস এবং আমরা সে ক্লাস 5 থেকে পড়ে আসতেছি। তারপরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটা প্রশ্ন। শিহাব তার বন্ধু রনির সাথে শিহাব তার বন্ধু রনির সাথে তাদের বাড়িতে বেড়াতে যায় পূজার ছুটিতে। সেখানে সে দেখে রনির বাবাকে সবাই সম্মান করে, এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য উনার কাছে যায়। রনিদের বাড়িতে গেলে মনু ওদেরকে ডাব পেড়ে খাওয়ায়। রনি বলে মনু তোদের জমিতে কাজ করে এবং তার নিজের জমি নাই। নগর বলতে কি বুঝায়? নগর বলতে কি বুঝায়? নগর হলো বিরাট জনগোষ্ঠী,
নগর আমরা বুঝি, গ্রাম বুঝি, কিন্তু ডেফিনেশন বা সংজ্ঞা দিতে গেলে কিন্তু ঝামেলা। চলো সংজ্ঞাটা দেখি। নগর হলো বিরাট জনগোষ্ঠী, নির্দিষ্ট ভৌগোলিক সীমা, বাসিন্দাদের অভিন্ন স্বার্থ এবং সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের অনুমোদিত আঞ্চলিক সরকার নিয়ে গঠিত একটি সম্প্রদায়, যার নাম কি, যার নাম হলো নগর বা সিটি। তারপরে দেখি যে পুল ফ্যাক্টর বলতে কি বোঝায়। মাইগ্রেশন বা অভিবাসনের জন্য দুইটা ফ্যাক্টর দায়ী, একটা হলো পুল ফ্যাক্টর আর একটা পুশ ফ্যাক্টর। মনে করো যে তুমি একটা খারাপ জায়গায় আসছো এবং তোমাকে জোর করে অন্য জায়গায় পাঠাই দিছে, তাই না? বা তুমি মনে করো একটা জায়গায় আসো, জোর করে আরেক জায়গায় পাঠাই দিছে, সেটা কি পুশ ফ্যাক্টর। যেটা আমরা বলতে পারি যে মিয়ানমারের যারা হলো গিয়ে তোমার যারা ছিল, যাদেরকে হলো এই অঞ্চলে রোহিঙ্গাদেরকে এই বাংলাদেশে পাঠাই দিছে, জোর করে পাঠাই দিয়েছে, ইচ্ছা করে পাঠাইছে, মানে জোর করে তাদেরকে পাঠানো হয়েছে এই বাংলাদেশে। তাহলে এটা কি ফ্যাক্টর? পুশ ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টর মনে করে যে উচ্চশিক্ষার দরকারে বা লাভে, একটা ভালো জীবনযাপনের বা ভালো ভবিষ্যতের জন্য অনেকেই যে বিদেশে পাড়ি জমায়, এটা কি, এটা হলো পুল ফ্যাক্টর, মানে বিদেশ তাদেরকে টানতেছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের ক্ষেত্রে শহরের যেসব সুযোগ সুবিধা মানুষকে আকৃষ্ট করে, মানে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যখন তুমি মাইগ্রেশন অভিবাসন করবা, তখন সেটাকে বলে পুল ফ্যাক্টর। তার অপরটা পুশ ফ্যাক্টর, যেটা আগে আলোচনা করছি। শহরের যে উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, তারপরে কর্মসংস্থানের সুযোগ, আধুনিক জীবনযাপনের মান এবং সামাজিক নিরাপত্তা মানুষকে গ্রামের তুলনায় শহরের দিকে বেশি টানে। এই ইতিবাচক দিকগুলোই হলো পুল ফ্যাক্টর। এর ফলে মানুষ উন্নত জীবনের আশায় কি হচ্ছে, শহরমুখী হচ্ছে। তারপরে কি বলতেছে, উদ্দীপকের কোন সমাজের কথা বলা হয়েছে? উদ্দীপক কোন সমাজের কথা বলা হয়েছে? গ্রামীণ সমাজ। কারণ বলতেছে গ্রামে ঘুরতে গেছে, চাষাবাদ হচ্ছে, চাষাবাদ মানেই তো গ্রাম, তাই না? উদ্দীপকে বলা হয়েছে পূজা ছুটিতে শিহাব তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখে যে বাবাকে সবাই সম্মান করে, যে কোনো সমস্যার সমাধান ওনাদের কাছে যায়। এটা সাধারণত গ্রামে দেখা যায়, শহরে কিন্তু এরকম দেখা যায় না। যে কোনো বৃদ্ধ ব্যক্তিকে বা কোনো হলো গিয়ে তোমার 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 শিক্ষিত ব্যক্তিকে অতিরিক্ত মাত্রায় সম্মান করতেছে, এবং যে কোনো সমস্যায় তার পরামর্শের জন্য যাচ্ছে বা বিচার নিকাশ করার জন্য তার কাছে যাচ্ছে, এটা কিন্তু গ্রাম বাদে অন্য কোনো জায়গায় দেখা যায় না। তারপর হলো গিয়ে এই যে চাষাবাদের যে বিষয়গুলো, জমি নাই তারপর চাষাবাদ করতেছে, এই বিষয়গুলো কিন্তু গ্রাম বাদে অন্য কোথাও দেখা যায় না, তাই না? আচ্ছা, এবং এখানে হলো গিয়ে কৃষকদের যারা হলো ভিত্তিতে গ্রামীণ সমাজকে মূলত চার ভাগে ভাগ করা যায়। কি কি? বড় কৃষক বা জোতদার, মাঝারি কৃষক, প্রান্তিক কৃষক এবং ভূমিহীন কৃষক। যাদের হাতে যত বেশি জমি থাকে গ্রামীণ সমাজে, তার প্রভাব, মর্যাদা, প্রতিপত্তি তত বেশি থাকে। তারপর উদ্দীপকে কি হয়েছে না হয়েছে দুইটার একটা মিল দেখানো হয়েছে। সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা কিন্তু সমাজবিজ্ঞান প্রথম পত্রের টেস্ট পেপার সলভ ক্লাসটা আমরা অবশ্যই দেখে নিও। ঘ নাম্বারে কি বলছে দেখি। উদ্দীপকের যে সমাজের কথা বলা হয়েছে তার ক্ষমতার স্তরবিন্যাস শহর নগর থেকে ভিন্ন, মানে গ্রামীণ স্তরবিন্যাস এবং নাগরিক স্তরবিন্যাস ভিন্ন, সেটা আমরা দেখব। সেটার স্তরবিন্যাস থেকে মৌলিকভাবে ভিন্ন। গ্রামীণ সমাজে ক্ষমতার উৎস কি? উৎস হলো বংশমর্যাদা, ভূমির মালিকানা এবং ঐতিহ্যগতভাবে নেতৃত্ব। তাহলে গ্রামীণ সমাজে ক্ষমতার উপরে কারা থাকে? যাদের বংশমর্যাদা বেশি, যে চৌধুরী পরিবার, সৈয়দ পরিবার, খান পরিবার, তাই না? তাদের বংশমর্যাদা বেশি, যাদের ভূমি বেশি তাদের মর্যাদা বেশি, যাদের ঐতিহ্যগত নেতৃত্ব দেখা যায় যে তারা মানে বংশ পরম্পরায় তারা গ্রামের নেতৃত্ব দিয়ে আসছে, সবাই তাদেরকে মান্য করতেছে, তারা কিন্তু এখানে সবসময় মর্যাদার যে অবস্থান সেখানে শীর্ষে থাকে। এখানে মাতব্বরগণ বা প্রভাবশালী ব্যক্তিরা বংশানুক্রমিকভাবে অধিক জমির মালিক হওয়ার কারণে তারা কি ক্ষমতা ভোগ করে থাকে। গ্রামীণ বিচারশালী বা সামাজিক সিদ্ধান্ত গ্রহণে তাদের কথাই চূড়ান্ত, বা তাদেরকে তোমার বিচারক হিসাবে কিন্তু নিয়ে যাওয়া হয়। গ্রামীণ ক্ষমতা কাঠামো অনেকটা অনানুষ্ঠানিক, বা যেটাকে বলে আনঅফিসিয়াল। যেটাকে কি বলে? আনঅফিসিয়াল, মানে তাদের কিন্তু খাতায় কলমে কোনো বিচার বিভাগ করার জন্য কিন্তু তাদেরকে কোনো রোল নাই, তাদেরকে এটার জন্য কোনো বেতনও দেওয়া হয় না। তাহলে এটা কি? এটা অনেকটা আনঅফিসিয়াল বা অনানুষ্ঠানিক, এবং ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কেমনভাবে? ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তারপরে উদ্দীপকে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখছি। তার বাবাকে সবাই সম্মান করে, সমস্যার সমাধানে তার কাছে যায়, এবং গ্রামীণ ঐতিহ্যগত ক্ষমতা, এটাই কিন্তু এক ধরনের বহির্প্রকাশ। কিন্তু শহরে এরকম কিন্তু কোনো বিষয় নেই, এরকম কোনো ব্যক্তির কাছে কিন্তু সাধারণত যায় না। সাধারণত মনে করো যে কোনো স্পেশালিস্টের কাছে যায়,
কোনো হলো গিয়ে দক্ষ ব্যক্তির কাছে যায়, কিন্তু কোনো একজন ব্যক্তিকেই যে সর্বসর্বা হিসাবে ধরে এটা গ্রামীণ সমাজবাদে দেখা যায় না। কিন্তু শহরে ক্ষমতার ভিত্তি কি? ক্ষমতার ভিত্তি হলো শিক্ষা, পেশা, রাজনৈতিক পদমর্যাদা, যেটা কিন্তু তোমার গ্রামীণ সমাজের ক্ষেত্রে এরকম দেখা যায় না। এবং অর্থনৈতিক সচ্ছলতা, শহরে একজন ব্যক্তির ক্ষমতার বংশ বা পরিমাণের যে তার প্রশাসনিক পদ, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত দক্ষতার উপরে নির্ভরশীল। মানে গ্রামীণ যে বিষয়টা সেটা হলো জেনারেশনাল, মানে জেনারেশন আফটার জেনারেশন চলে আসতেছে। তুমি তার দাদাকে রেসপেক্ট করছো মানে তার বাবাকে রেসপেক্ট করতেছো এবং তার সন্তানকেও রেসপেক্ট করবা। কিন্তু শহরে এরকম না, শহরে যে জানে, যে পারে, যার যোগ্যতা আছে কেবলমাত্র তাকেই ওই রেসপেক্টের আসনে বসানো হয়। নগরের ক্ষমতা কাঠামো আনুষ্ঠানিক আমলাতান্ত্রিক এবং আইনগত ভিত্তির উপরে প্রতিষ্ঠা হয়, যে আমলাতন্ত্র বা বিউরোক্রেসি বা তাদের যেই অফিসিয়াল বা ফর্মাল যে পাওয়ার সেইটাকে বেশি গুরুত্ব দেয়। এবং তোমার গ্রামীণ সমাজে কিন্তু বিষয়গুলো অনেকটা কি, অনেকটা তোমার আনঅফিসিয়াল। পরিশেষে বলা যায় গ্রামীণ সমাজের ভূমি ও বংশ ক্ষমতার মুখ্য নিয়ামক হলেও শহরে কি, শহরে হলো মেধা, অর্থ এবং রাজনৈতিক পদমর্যাদায় প্রধান ভূমিকা পালন করে। তারপরে 8 নম্বর প্রশ্ন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ সিফাত গ্রামে বেড়ে উঠেছে মা বাবা ছাড়াও তার একটি পরিবারে দাদা দাদি, চাচা চাচি, ফুফু সবাই একত্রে বসবাস করে। পড়াশোনা শেষ করে চাকরির সুবাদে সিফাত শহরে চলে আসে। একসময় বিয়ে করে স্ত্রী ও 2 সন্তান সহ শহরে বসবাস করতে শুরু করে। মাঝে মাঝে গ্রামে গেলেও সেখানে আর থাকা হয় না, তার বুড়ো বাবা মা গ্রামের বাড়িতে একাই বসবাস করে। শহরে মাঝে মাঝে বেড়াতে এলেও তারা বেশি দিন থাকেন না কখনো, শহরের বদ্ধ পরিবেশে তারা হাঁপিয়ে ওঠে। সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি? আমরা জানি সব থেকে সহজ এমসিকিউ, সব থেকে সহজ তথ্য, সেটা হলো গিয়ে পরিবার। সমাজ কাঠামোর সবচেয়ে ক্ষুদ্রতম এবং একক যেটা, সেটা কি পরিবার, কারণ পরিবার থেকেই কিন্তু পরের ধাপে মানুষ যায়। যৌথ পরিবার ভাঙনের সাথে শিল্পায়নের সম্পর্ক কি? আমরা জানি খুবই সহজ, যে মানুষজন আগে গ্রামে থাকতো, গ্রামে বসবাস করতো, চাষাবাদ করতো বা ক্ষেত খামারি করতো। কিন্তু এতে কি, এতে টাকা পয়সা তুলনামূলক কম এবং এটা অনেকটা আনসার্টেন। কিন্তু এবং পরবর্তীতে দেখা আবার সবার জমি জমাও নেই যে যারা চাষাবাদ করবে। কিন্তু যখন হলো শিল্পায়ন হলো, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, শহরে অনেক ইন্ডাস্ট্রি হলো, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনেক লোকজন লাগবে। আবার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেও না, তাদেরকে সার্ভ করার জন্য লোকজন লাগবে। দেখো ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য 1000 লোক গেল, তাদের বাড়ি থেকে ইন্ডাস্ট্রিতে যাইতে বেশ দূর, তাহলে এদের বাসে যাবে বা রিক্সায় যাবে, তাই না, বা অটোতে যাবে, তাহলে এইগুলো চালানোরও তো লোক লাগবে। তাহলে গ্রামের লোকজন দেখালো যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায় না গ্রাম থেকে, তারা গেছে রিক্সা চালাইতে বা অটো চালাইতে বা বাস চালাইতে বা বাসে হেল্পারি করতে, তাই না? তাহলে তারা জীবিকার সন্ধানে, স্টেবল এবং ভালো একটা জীবিকার সন্ধানে তারা শিল্পায়নের পরে গ্রামীণ লোকজন শহরে চলে গেল। এবং এর মাধ্যমেই কি, এর মাধ্যমেই যৌথ পরিবার ভেঙে গেল, তাই না? তাহলে যেইখানে মনে করো যে একটা ফ্যামিলিতে তোমার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল, তাদের 4টা ছেলে ছিল এবং মনে করো 2টা মেয়ে ছিল, 2টা হলো ডটার ছিল, 2টা ডটার ছিল। তাহলে এইখান থেকে 2টা সন্তান, একজন ঢাকায় গেল, আরেকজন কি চিটাগংয়ে গেল, একজন ঢাকায় গেল, একজন চিটাগংয়ে গেল। এবং এখান থেকে তারা তাদের হলো গিয়ে পরিবার হলো গিয়ে পরিচালনা করা শুরু করলো। এখানেই তারা তাদের বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা, তারপরে তাদের স্ত্রীকে নিয়ে বসবাস করা শুরু করলো। তাহলে দেখো এই যে ফ্যামিলি স্ট্রাকচার সেটা ভেঙে গেছে না? তাহলে যৌথ পরিবার যে ভেঙে গেছে, তাহলে এটা ভেঙে যাওয়ার পিছনে এভাবেই কিন্তু শিল্পায়ন দায়ী। বাংলাদেশের সমাজ জীবনে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা করো। বাংলাদেশের সমাজ জীবনে তোমার ব্যক্তির নিরাপত্তা, সামাজিকীকরণ এবং নৈতিক চরিত্র গঠনে পরিবারের গুরুত্ব অপরিসীম। মানে এক কথায়, মানুষ যে একটা পরিবারে থাকে, একটা মানুষ একটা পরিবারে বিলং করে, কোনো কাজেই তো করে, তাই না? এর হলো কি পজিটিভ সাইড আছে বলেই তো করে। তাহলে পজিটিভ সাইডটা কি, এটাই এখানে দেখাচ্ছে। পরিবার হলো সমাজের প্রাথমিক ও মৌলিক একক, যেটা আমরা একদম প্রথমে দেখলাম। এবং এটা একটা কমন সেন্স যে শিশুর জন্মের পরে তার শারীরিক, মানসিক, সামাজিক বিকাশের প্রধান কেন্দ্র হলো পরিবার। মানে পরিবার থেকেই একজন শিশুর যে শারীরিক চাহিদা, মানসিক চাহিদা এবং সমাজ বিকাশ কিন্তু এখান থেকেই হয়ে থাকে। তাহলে কি কি, একটা সামাজিক বিকাশ, মানসিক এবং শারীরিক প্রধান কেন্দ্র হলো পরিবার। পরিবার থেকেই শিশু স্নেহ পায়, মায়া, মমতা, ভালোবাসা এবং সামাজিক রীতিনীতি এসব শিক্ষা লাভ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার কেবল একটি বসবাসের স্থান নয়, বরং এটি কি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান, যা ব্যক্তির পরিচয়, মূল্যবোধ
নির্ধারণ করে থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখি উদ্দীপকে দেখা যায় সিফাত গ্রামে একটি বড় যৌথ পরিবারে বেড়ে উঠেছে, সেখানে দাদা দাদি চাচা চাচি ফুফুদের সান্নিধ্য তার শৈশবকে কি করেছে, সমৃদ্ধ করেছে। এই পারিবারিক পরিবেশেই তাকে শিক্ষিত স্বাবলম্বী হতে সাহায্য করেছে। যদিও কর্মজীবনে সে শহরে বসবাস করছে, কিন্তু তার শেকড় ও প্রাথমিক শিক্ষার ভিত্তি ছিল কি, সেই গ্রামীণ পরিবার। বস্তুত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পরিবারই একজন ব্যক্তিকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এবং বিপদে আশ্রয় নিরাপত্তা দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে বাংলাদেশের গ্রামীণ ও শহরে পরিবারের পরিবর্তনের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। মানে এক কথায়, আগে গ্রামীণ পরিবার যেমন ছিল, শহুরে পরিবার যেমন ছিল, এখন কিন্তু সেরকম নাই। গ্রামীণ ও শহুরে পরিবারে পরিবর্তন হচ্ছে, এর কারণ এবং এর প্রভাব, মানে এটা কেমন ইফেক্ট ফেলতেছে সেটা আমরা দেখব। আধুনিক যুগে শিল্পায়ন, নগরায়ন এবং উচ্চশিক্ষা প্রসারের ফলে গ্রামীণ যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারে কি হচ্ছে, পরিণত হচ্ছে। যৌথ পরিবার, বর্ধিত পরিবার, এগুলো ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে। মানুষ উন্নত জীবনে কর্মসংস্থানের আশায় কি হচ্ছে, শহরমুখী হচ্ছে, মানে আস্তে আস্তে শহরের দিকে চলে যাচ্ছে। উদ্দীপকের সিফাতও কিন্তু সেই একই জিনিসটা দেখতেছে, যে তাই সেও শহরে চলে গেছে চাকরির সুবাদে। ফলে কি হচ্ছে, অর্থনৈতিক প্রয়োজনের কারণে সৃষ্ট একটি সামাজিক পরিবর্তন দেখা যাচ্ছে, এবং গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শহরের যেই তোমার শিল্পভিত্তিক বা ইন্ডাস্ট্রিয়াল যেই অর্থনৈতিক ব্যবস্থা সেদিকে ধাবিত হচ্ছে। পারিবারিক কাঠামোতে পরিবর্তনের প্রভাবও কিন্তু সুদূর প্রসারী। ইতিবাচক দিক থেকে দেখলে একক পরিবারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, এখানে সন্তানদের উচ্চশিক্ষা সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়, এখানে প্রাইভেসি হলো গিয়ে থাকে, এবং এখানে অন্যান্য ঝামেলা তুলনামূলক কম থাকে। কিন্তু নেতিবাচক প্রভাব হলো পারিবারিক বন্ধন শিথিল হয়ে যায়, খুবই কমে যায়। তারপরে কি, উদ্দীপকে দেখা যায় সিফাতের মা বাবা গ্রামে একাকী বসবাস করছে, তারা হলো শহরে এক দুইবার আসলে বেশি সময় তারা থাকতে চায় না, তাদের দম বন্ধ লাগে। পরিশেষে বলা যায় গ্রামীণ ও শহরে পরিবারে এই পরিবর্তন অনিবার্য, মানে ম্যান্ডেটরি হবেই, তাই না, আনডিনায়েবল। এর ফলে প্রথাগত পারিবারিক নিরাপত্তা কি ভেঙে পড়ছে বা ভঙ্গুর হয়ে পড়ছে। সিফাতের মতো তরুণ প্রজন্ম যখন শহরে থিতু হচ্ছে, তখন গ্রামীণ পরিবারগুলো তাদের প্রাণ চাঞ্চল্য হারাচ্ছে। এই পরিবর্তনের ফলে একদিকে যেমন ব্যক্তি স্বাতন্ত্র্য বাড়ছে, অন্যদিকে প্রবীণদের সামাজিক মানসিক আশ্রয় অভাব প্রকট হয়ে উঠছে, যা বাংলাদেশের বর্তমান সমাজ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, যেটা আসলে হ্যান্ডেল করা বা মেনটেন করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। চলো 9 নম্বর প্রশ্নটা যদি দেখি, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ এসেছিল, যেটা তুরাগ নদীর উপর প্রত্যাশা সেতু নির্মাণ হওয়ার পর ওই এলাকার বেশ কিছু ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আশেপাশের এলাকার লোকেরা ওইসব শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত হয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে লাগলো। গভর্নেন্সের সাথে যদি বা ইলেকট্রনিক যদি লাগানো হয়, ইলেকট্রনিক গভর্নেন্স মানে সরকারি কাজগুলো যখন অনলাইনে করা সম্ভব হয়, তখন সেইটাকে বলে গভর্নেন্স। শাসন ব্যবস্থার তথ্য প্রযুক্তির প্রয়োগই হলো গভর্নেন্স। মানে শাসন ব্যবস্থায় যখন আইসিটি বা তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চয়ন করা হবে, তখন সেটাকে বলা হয় গভর্নেন্স। তারপরে দেখি, সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হলো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। মানে বলতেছে যে অর্থনৈতিক ব্যবস্থাই হলো গিয়ে দায়ী সামাজিক পরিবর্তনের কারণে। মানে সমাজ পরিবর্তন হবে যখন অর্থনৈতিক পরিবর্তন হবে। মানে এটা দেখো, অনেকটা কার্ল মার্কসের মতো যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমরা দেখতে পারি। যেরকম কার্ল মার্কস কি বলে, কার্ল মার্কস বলে যে অর্থনীতি হলো বেস স্ট্রাকচার এবং বাকি সব কি সুপার স্ট্রাকচার বা উপরিকাঠামো। আচ্ছা, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন সামাজিক পরিবর্তনের একটি মৌলিক ও শক্তিশালী কারণ হিসাবে বিবেচিত হয়। সমাজের উৎপাদন পদ্ধতি, বন্টন ব্যবস্থা এবং মালিকানার ধরনের উপর ভিত্তি করে সমাজ কাঠামো গড়ে ওঠে। যখন উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন আসে বা নতুন কোনো অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয়, তখন মানুষের জীবনযাত্রা, পেশা এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ, কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্পভিত্তিক সমাজে রূপান্তরের ফলে মানুষের পারিবারিক কাঠামো এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তন সাধিত হয়। যেহেতু সমাজের উৎপাদন, বন্টন এবং মালিকানার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান, তাহলে অর্থনৈতিক সম্পর্ক যদি পরিবর্তন হয়, অর্থনৈতিক কাঠামো যদি পরিবর্তন হয়, তাহলে এই সব জিনিসেও কি একটা প্রতিফলন দেখা যায়। তুরাগ নদীর তীরে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন কারণটি কার্যকর হয়েছে? কি হয়েছে, যে এখানে সেতু নির্মাণ হয়েছে, সেতু নির্মাণ হওয়ার কারণে কি
সেতু নির্মাণ হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি দেখা যাচ্ছে। তাহলে সেতু নির্মাণ বা সেতু এটা কিসের অংশ? অবকাঠামোর অংশ। তাহলে তুরাগ নদীর তীরে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা অবকাঠামোগত কারণটি কার্যকর হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সামাজিক পরিবর্তনের অন্যতম প্রধান শর্ত ও শক্তিশালী মাধ্যম। উন্নত সড়ক, সেতু, রেলপথ বা জলপথ গ্রামীণ ও নগর জীবনের মধ্যে সংযোগ স্থাপন করে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করে এবং মানুষের জীবনযাত্রার মান কি করে? উন্নত করে। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয় সামাজিক পরিবর্তনও তত দ্রুততর হয় এবং সমাজ আধুনিকতার দিকে ধাবিত হয়। এইটার কিন্তু একটা মুখ্য উদাহরণ পদ্মা সেতু। পদ্মা সেতু হওয়ার কারণে কি হচ্ছে যে যেই খুলনা থেকে ঢাকায় আসতে সময় লাগতো সাড়ে ছয় ঘন্টার মতো, আরো কম বেশি, সেটা এখন পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা, এমনকি 3 ঘন্টায়ও আসা পসিবল হচ্ছে, তাই না? তাইলে কি এটা হলো কি অবকাঠামোগত কারণ? এবং কেবল মানুষই যে আসতে পারতেছে, সহজে আসতে পারতেছে এরকম না। বিভিন্ন পণ্য, বিভিন্ন দ্রব্য, শাক সবজি, ঔষধ থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু সহজেই দক্ষিণাঞ্চল থেকে বাংলাদেশের কেন্দ্রে বা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেতে পারতেছে, যেটা কোন কারণ হচ্ছে? অবকাঠামোগত কারণের দেখা যাচ্ছে। তারপর উদ্দীপকে কি হয়েছে না হয়েছে সেটা বলা আছে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। সুতরাং বলা যায় সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার এই বৈপ্লবিক পরিবর্তনই তুরাগ নদীর তীরে সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তনের মূল কারণ। তাহলে এখানে কেমন পরিবর্তন আছে? ইতিবাচক বা পজিটিভ। উদ্দীপকে তুরাগ নদীর তীরে সামাজিক পরিবর্তনের পিছনে যে কারণটিকে ইঙ্গিত করা হয়েছে তা ব্যতীত অন্য কোনো কারণ বিশ্লেষণ করো। মানে যে অবকাঠামো উন্নয়ন তো হয়েছে, এর পাশাপাশি অন্য কিছু আরো এর কারণ হিসাবে আছে কিনা আমরা সেটা এখন দেখব। উদ্দীপকে তুরাগ নদীর তীরে সামাজিক পরিবর্তনের পিছনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলা হলেও এটি ছাড়াও আর কি কি? এই ছাড়া প্রাকৃতিক, জৈবিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত কারণসমূহ সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেরকম জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি প্রাকৃতিক কারণ সমাজ কাঠামোকে বদলে দেয়। আবার জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, জন্ম মৃত্যুর হার এবং মানুষের স্থানান্তর, যেটা হলো গিয়ে জৈবিক কারণ, তারপর সামাজিক কাঠামোতেও কিন্তু প্রভাব ফেলে। এছাড়া শিক্ষা, ধর্ম, মূল্যবোধের পরিবর্তন, যেটা কি সাংস্কৃতিক কারণ, এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, যেটা প্রযুক্তির কারণ, সমাজকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। তাহলে কেবলমাত্র একটা মাধ্যমে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না, নানানভাবে কিন্তু প্রতিনিয়ত সমাজে আমরা পরিবর্তন দেখতে পারি। উদ্দীপকে সেতুর মাধ্যমে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র ফুটে উঠলেও বাস্তব সমাজে পরিবর্তন কেবল একটি উপাদানের উপর নির্ভর করে না। যেমন যদি ওই এলাকায় শিক্ষার প্রসার বা সাংস্কৃতিক কারণ না ঘটতো, তবে শিল্প প্রতিষ্ঠান কাজ করার মতো দক্ষ জনবল তৈরি হতো না। মানে কেবলমাত্র আমরা দক্ষ জনবল কাজ করতেছে সেটা দেখতেছি, কিন্তু দক্ষ জনবল তৈরির পিছনে যে শিক্ষার একটা মূল, মানে শিক্ষার একটা এটাকে কি বলে, যে শিক্ষার একটা প্রয়োজনীয়তা আছে বা শিক্ষাও একটা কারণ, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আবার আধুনিক প্রযুক্তি বা প্রযুক্তিগত কারণ ব্যবহার ছাড়া শিল্পায়ন সম্ভব হতো না। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য উপাদানগুলো কিন্তু পরোক্ষভাবে কাজ করছে। তাহলে প্রত্যক্ষভাবে কাজ করছে যোগাযোগ ব্যবস্থার, পরোক্ষভাবে কাজ করছে অন্যগুলা, তাই না? আচ্ছা, তারপরে 10 নাম্বারটা আমরা দেখি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের একটা প্রশ্ন, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। তারপরে বা দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এরকম আর কি। আচ্ছা, তারপরে গাছ লাগান, ধরিত্রী বাঁচান বা পরিবেশ বাঁচান। 6 দফা কর্মসূচি কে উপস্থাপন করেন? এটা কিন্তু আগে একটা সৃজনশীলে আমরা দেখছি, শেখ মুজিবুর রহমান 1966-এ 6 দফা কর্মসূচি উপস্থাপন করেন। আচ্ছা, ক্ষমতার ভিত্তিতে পরিবার কত প্রকার ও কি কি? আমরা যে পরিবারের হলো গিয়ে যেইটা মানে বিভাজন দেখেছিলাম প্রথম ক্লাসে, সেখানে কিন্তু বলা ছিল 2 ভাগে ভাগ করা হয়। কি কি? পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার কি? যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু পিতা, বাবা বা সন্তানের কাছে বা দাদার কাছে, তখন সেটা পিতৃতান্ত্রিক পরিবার। এর উল্টা যদি মা, সন্তান মানে মেয়ে বা কন্যা বা নানি বা দাদির যদি ক্ষমতার উৎস হয়, তখন সেটা কি? মাতৃতান্ত্রিক পরিবার। যে পরিবারের সামগ্রিক ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার পিতার হাতে থাকে, তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে। আর যদি মায়ের দিকে থাকে, তাহলে সেটাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। ইজি।
আচ্ছা, উদ্দীপকে বর্ণিত স্লোগান এক বাংলাদেশের কোন সমস্যাকে নির্দেশ করে? স্বাভাবিকভাবে জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে, যেটা কি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এবং জনসংখ্যা সমস্যা নিয়ে কিন্তু অলরেডি একটা সৃজনশীল আমরা দেখেছি। আচ্ছা, এর জন্য এখানে আর বেশি আলোচনা করতেছি না, জাস্ট এইটুকু যদি বলি, জনসংখ্যা সমস্যা বলতে কোনো দেশের আয়তনের তুলনায় মানে অতিরিক্ত জনসংখ্যাকে বোঝায়, যা সেই দেশের সম্পদ ও উন্নয়নের উপরে নেতিবাচক বা নেগেটিভ প্রভাব ফেলে। বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং এখানে সীমিত সম্পদের বিপরীতে জনসংখ্যার আধিক্য একটি জাতীয় সমস্যা হিসেবে বিবেচিত এবং ধরা হয় বাংলাদেশের প্রধান সমস্যাই কিন্তু জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা সমস্যাকে যদি আমরা চেক করতে পারি, তাহলে অন্যান্য সমস্যাগুলা এমনি এমনি হ্রাস পাবে। এই সমস্যা নিরসনে সরকার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে থাকে, যার ভিতরে স্লোগান একটা, দুই সন্তানই যথেষ্ট, একটি সন্তান হলে ভালো হয়, বা দুটি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। তারপরে ঘ নাম্বার, উদ্দীপকের স্লোগান 2 যে সামাজিক সমস্যাকে নির্দেশ করে, স্লোগান 1 তার অন্যতম একটি কারণ গাছ লাগান পরিবেশ বাঁচান। এখানে কি, তাহলে গাছ পৃথিবী থেকে কমে যাচ্ছে, বা মানুষজন হলো গিয়ে গাছ ঠিকমতো মানে গাছ অহরহ বা নির্বিচারে হলো গিয়ে কর্তন করতেছে, এই বিষয়টা বলতেছে। কেন কর্তন করতেছে? তার কারণ হলো গিয়ে অধিক জনসংখ্যা বা অধিক মানুষের অধিক চাহিদা আছে, সেই চাহিদাগুলো পূরণ করার জন্যই তারা কি করতেছে, এরকম করে গাছ কাটতেছে, তাই না? তাহলে এইটা আরেকটার সাথে রিলেটেড। কিভাবে? যেটা বললাম যে সামাজিক সমস্যা তথা পরিবেশগত সমস্যার অন্যতম কারণ স্লোগান 1 বা জনসংখ্যা সমস্যা। যেহেতু বেশি জনসংখ্যা, তাদের মনে করো যে বেঁচে থাকার জন্য বিল্ডিং লাগবে, বিল্ডিং বানাতে এসে গাছ কাটতে হবে, বা ফার্নিচার লাগবে, গাছ কাটতে হবে, জ্বালানি লাগবে, গাছ কাটতে হবে, তাই না? স্লোগান 2 অর্থাৎ গাছ লাগান ধরিত্রী বাঁচান মূলত পরিবেশ দূষণ এবং বন উজাড়ের মতো পরিবেশগত সমস্যাকে নির্দেশ করে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য একটা দেশের 25%-এর মতো তোমার বনভূমি থাকতে হবে, সেটা বাংলাদেশের 16%-এর আশেপাশে রয়েছে, যেটা তুলনামূলক অনেক কম। উদ্দীপকের স্লোগান এক জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছে। যখন জনসংখ্যা অপরিকল্পিতভাবে বৃদ্ধি পায়, তখন মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত ঘর বাড়ি, রাস্তাঘাট, কলকারখানা নির্মাণের প্রয়োজন হয়। এর ফলে মানুষ কি নির্বিচারে গাছপালা কেটে বনভূমি ধ্বংস করে এবং কৃষি জমি ভরাট করে বসতি স্থাপন করে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং প্রাকৃতিক দুর্যোগের কি ঝুঁকি বৃদ্ধি পায়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা 10 নাম্বার সৃজনশীল দেখলাম এখন, এবং আমাদের লাস্ট 11 নাম্বার, যেটা জনাব খ 1959 সালে একটি জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠা করেন, যার অন্যতম কাজ হলো সমাজ সম্পর্কে জরিপ করা, টার্গেট গ্রুপকে প্রশিক্ষণ দান এবং পল্লী জনগণ নিয়ে সমবায় সমিতি গঠন ইত্যাদি। পরবর্তীতে এটির আদলে সারা দেশে বিভিন্ন সরকারি বেসরকারি পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়। বার্ডের পূর্ণরূপকে, বার্ডের পূর্ণরূপ হলো বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। সামাজিক উন্নয়ন কি, সমাজের উন্নয়নকেই সামাজিক উন্নতি বলে। তাহলে এর ভিতরে কি কি পড়তেছে আমরা দেখি। সামাজিক উন্নয়ন বলতে সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ইতিবাচক পরিবর্তন। তাহলে এখানে কেমন পরিবর্তন হবে? একই সাথে কাঠামোগত পরিবর্তন হবে, আবার এই প্রাতিষ্ঠানিক পরিবর্তনও হবে, এবং এটা কেমন পরিবর্তন? এটা কিন্তু ইতিবাচক বা পজিটিভ বা অ্যাফার্মেটিভ পরিবর্তনকে বোঝায়। সামাজিক উন্নয়ন এমন সামাজিক পরিবর্তন প্রক্রিয়া যা সমাজের সদস্যদের কাছে প্রত্যাশিত। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টিবি বটমর সামাজিক উন্নয়ন বলতে জ্ঞানের উন্নয়ন এবং প্রযুক্তি ও অর্থনৈতিক ক্ষমতার মাধ্যমে প্রাকৃতিক নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধিকে বুঝিয়েছেন। এটি মূলত সমাজের বিদ্যমান অবস্থার চেয়ে উন্নতর অবস্থার কি নির্দেশককে বোঝায়। তারপরে উদ্দীপকের জনাব খ এর কোন প্রতিষ্ঠানের কথা বলেছে? আমরা তো অলরেডি দেখছি যে 1959, এখানে যেটা বলছে 1959 সালে যেটা প্রতিষ্ঠা পায় সেটা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বা যেটাকে বলা হয় হলো গিয়ে বার্ড, BARD। এইখানের ক নাম্বারে যেটা দেখলাম, আবার অলরেডি MCQ দেখছি আমরা, 1959 সালে কুমিল্লার কোটবাড়িতে ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে, তিনি একজন সমাজবিজ্ঞানী ছিলেন, নেতৃত্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ জনগণের আর্থসামাজিক অবস্থার কি উন্নয়ন ঘটানো। এটি মূলত কেমন ধরনের প্রতিষ্ঠান? গবেষণামূলক প্রশিক্ষণ এবং প্রায়োগিক প্রকল্পের মাধ্যমে পল্লী উন্নয়নের মডেল তৈরি করে, যা কুমিল্লা মডেল নামে বিশ্বজুড়েও পরিচিত। কুমিল্লা মডেল যেটা মূলত এই যে বার্ডের এই আইডিয়া থেকেই এসেছে।
আচ্ছা, উদ্দীপকে দেখা যায় জনাব খ 1959 সালে একটা একাডেমি প্রতিষ্ঠা করেন যা সমাজ জরিপ, প্রশিক্ষণ এবং সমবায় সমিতি গঠনের কাজ করে। ডক্টর আহমেদ খানও ঠিক একইভাবে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং দ্বিস্তর বিশিষ্ট সমবায় ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছিলেন। উদ্দীপকের বর্ণিত কার্যক্রম যেমন টার্গেট গ্রুপকে প্রশিক্ষণ ও পল্লীর জনগণ নিয়ে সমবায় গঠন, তৈরি বা ইত্যাদি গঠন করেছিলেন বার্ডের মৌলিক কার্যক্রমের সাথে হুবহু মিলে যায়। তাই বলা যায় উদ্দীপকে যে সংস্থার কথা বলা হয়েছিল সেটা কি BARD বা বার্ড। আচ্ছা, উদ্দীপকের জনাব ক্ষয় প্রতিষ্ঠান বাংলাদেশের পল্লী উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যক্রমের পথ প্রদর্শক। কিভাবে? আমি একমত কিনা? অবশ্যই একমত, কিন্তু কিভাবে আমরা সেটা দেখি। আচ্ছা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির কর্মসূচিগুলো কি কি? কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং পল্লী কর্মসূচি সহ পল্লী উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীদের কি করে থাকে? প্রশিক্ষণ দিয়ে থাকে। পল্লী অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা ও জরিপের কাজ চালানো কিন্তু এই বার্ডের মাধ্যমে হয়ে থাকে। পল্লীর জনগণকে সুসংগঠিত করা, যাতে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে বা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়, এভাবে কিন্তু তাদেরকে তৈরি করা হয়। প্রাথমিক সাফল্য অর্জনের পর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালনায় 1960 সালে কুমিল্লা সমবায় সমিতি চালু করা হয়। কুমিল্লা সমবায় সমিতির অন্যতম কর্মসূচি ছিল কৃষকদের নিজস্ব সংগঠন গড়ে তোলা। তাহলে কর্মসূচিগুলো কি কি ছিল আমরা যদি দেখি, যে কৃষকদের নিজস্ব সংগঠন গড়ে তোলা, মূলধন গঠন এবং ঋণ দান করা। স্বাধীনতার পর কুমিল্লা সমবায় সমিতির কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য 1972 সালে গঠন করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এ প্রতিষ্ঠানের আওতায় পরবর্তী সময়ে দেশব্যাপী নানা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়। পল্লী উন্নয়ন একাডেমির সফলতায় উদ্বুদ্ধ হয়ে একে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হতে থাকে। মানে এই বার্ড থেকে ইনফ্লুয়েন্স হয়ে বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু মানে তোমার জন্ম নেয়, প্রতিষ্ঠা পায়, যার ভিতরে অন্যতম কি এই ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, যেটা একসময় ছিল কিন্তু বর্তমানে কিন্তু ব্র্যাকের কোনো অ্যাক্রোনিম বা ফুল ফর্ম নেই, ব্র্যাক মানেই ব্র্যাক। তারপর আশা 1978-এ, প্রশিকা 1976-এ, এগুলো কিন্তু বার্ডের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে প্রতিষ্ঠা পায়। সালে এবং গ্রামীণ ব্যাংক 1983-তে প্রতিষ্ঠিত হয়। তোমাদের এই অধ্যায়ের জন্য কিন্তু ব্র্যাক, আশা, তারপরে প্রশিকা, গ্রামীণ ব্যাংক সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কোথায় প্রতিষ্ঠা পায়, কত সালে প্রতিষ্ঠা পায়, প্রতিষ্ঠাতা কি, এটার কাজ কি, বর্তমান অবস্থা কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলা গুরুত্বপূর্ণ। এসব সংস্থায় কি দেয়? এদের কাজ মূলত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বা মাইক্রো ঋণ দিয়ে থাকে, মানে অল্প পরিমাণে ঋণ দিয়ে থাকে। ব্যাংকে কি, ব্যাংকে অনেক পরিমাণে ঋণ দেয়, আবার সেটার অত পরিমাণে ঋণ দরকার হয় না। আবার ব্যাংক থেকে ঋণ নেওয়া একটা লং টার্ম প্রক্রিয়া এবং একটা বেশ বিউরোক্রেটিক প্রক্রিয়া, যেটা অনেক অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষও বোঝে না। আবার অনেকের ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয়, যেটা সাধারণত ব্যাংক দিয়ে থাকে না। এখানেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো কাজে আসে। এসব ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি প্রবর্তনের ক্ষেত্রে পল্লী উন্নয়ন একাডেমি অনুসৃত নীতি ও পদ্ধতি অনুসরণ করে। মানে তারা যেই নীতি দিয়েছে বা প্রণয়ন করেছে সেটাই সবাই মেনটেন করে। শুধু তাই নয়, অন্যান্য সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলো পল্লী উন্নয়ন একাডেমি অনুসরণ করে। তাহলে এইভাবেই আমরা বুঝলাম যে সরকারি এবং বেসরকারি খাতে BARD কিভাবে অনুপ্রেরণা বা পথ প্রদর্শকের হিসাবে কাজ করেছে, এবং এর মাধ্যমেই কিন্তু সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের টেস্ট পেপার সলভ ক্লাস শেষ হলো। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো, এবং যেভাবে যেভাবে সৃজনশীল লিখতে বলা হয়েছে বা MCQ হলো গিয়ে দেওয়া হয়েছে, বা এর মাধ্যমে কিন্তু তোমরা দেখতেও পারছো যে কোন জায়গা থেকে কেমন কি প্রশ্ন আসে না আসে। সেইভাবে আশা করি তোমরা প্রস্তুতি নিবে এবং আশা করি পরীক্ষাটা ভালো ফলাফল করতে পারবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।